দেখো তোমাদের আমি যে বলি, যে প্র্যাকটিস সেট ছিল, ডব্লিউপি মেনে এমন টাইপেরই কোশ্চেন আসবে। ইংলিশ বলো যাই বলো, এমন টাইপেরই কোশ্চেন আসবে। ঠিক আছে, একটু এদিক ওদিক হবে, কিন্তু এমন টাইপেরই তোমরা দেখবা পরীক্ষার সময় গিয়ে কোশ্চেন গুলো পাবে। আজকে সব থেকে বেশি পেয়েছে সায়ন। ঠিক আছে, মানে এটা পরে পরে দিয়েছে ওরা। সায়ন সব থেকে বেশি পেয়েছে, 168 না কত পেয়েছে। সুদীপও ভালোই পেয়েছে। সুদীপও মনে হয় 63 সামথিং পেয়েছে। কয়েকটা জেনারেল গ্রুপের ছেলেরা আজকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা হয় জানো? জেনারেল গ্রুপের তিনটে ছেলে। সপাটে আমার মুখে চড় মারার মতো অবস্থা করেছে তোমরা আজকে। দাঁড়িয়ে পড়ে বা দাদার মুখে চড় মারা যা। আর এটা শোনা তাই, যদিও বা পরে যারা দিয়ে, সায়ন তো পরে দিয়েছে, ওই ফার্স্ট হয়েছে। কিন্তু সঠিক টাইমে দিলে তো তার নামটা আসতো। সুদীপের নামটাও আসতো সেকেন্ড পজিশনে। ঠিক আছে, কিন্তু সেটা না। কিন্তু তোমরা এত কম পাবে তো আমি তো আশা করি না। পড়াশোনার লেভেলটা কোথায়? তোমরা জিকে তো কম পাচ্ছ, ইংলিশে কেন কম পাবে? তোমাদের করানো জিনিস কোনটা আজকে ইংলিশে ছিল না যেগুলো করানো নেই তোমাদের? কোনটা নোটে নেই? সেইগুলো কেন তোমরা ইংলিশে নাম্বার কেন পাওনি? জিআই রিজনিং এতটাও টাফ ছিল না, তাহলে প্র্যাকটিস করছো না? ঠিক আছে, তোমাদের কিছু কিছু কথা বলি শোনো। একদম কড়া ভাষায় কথা বলছি, জেনারেল গ্রুপের যারা দেখছো রেকর্ডের মুড়ে তাদের জন্য বলছি। আবার যারা পেইড ব্যাচ আছে তাদের জন্য তো বলছি, বারবারে বলছি, তোমাদের পড়াশোনার গতি কমে গেছে, দাদা বেশি কিছু দিয়ে দিচ্ছে তোমাদের। প্র্যাকটিসটা বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য প্র্যাকটিস তো করোই না, পই পই করে বলি। পিছনে কদিন লেগে থাকতে হবে আমাকে? যদি মানতে পারো চাকরি হবে। পার ডে পরীক্ষা যদি এগিয়ে আসছে, পার ডে 3 ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। জানি না কিভাবে টাইম বের করো, ওসব আমি দেখতে যাচ্ছি না। ঠিক আছে, পার ডে 2 ঘন্টা করে ইংলিশ পড়তে হবে। প্র্যাকটিস উইথ মুখস্থ। তারপরে 2 ঘন্টা কি 2 ঘন্টা তাহলেও 1 থেকে 2 ঘন্টা করতে হবে তোমাকে রিজনিং জিআই প্র্যাকটিস। রিজনিং জিআই প্র্যাকটিস করতে হবে। আর তোমার 3 ঘন্টা পড়তে হবে কি, জিকে। কত ঘন্টা হলো টোটাল? টোটাল কত ঘন্টা হচ্ছে? টোটাল তোমাকে এই 9-10 ঘন্টা পড়তেই হবে। তোমাকে 10 ঘন্টা টাইম দিতেই হবে। পড়াশোনার প্রতি এখন তোমাকে 10 ঘন্টা দিতেই হবে। কোথার টাইম ম্যানেজ করবা কি যায় না। আর 10 ঘন্টার পরে গিয়ে তুমি কি করবে? এই ক্লাসের জন্য টাইম বের করবে। নিজেকে ব্যস্ত রাখবে, খেলাধুলা ও আত্মীয় স্বজনের বাড়ি যাওয়াটা ফুল বন্ধ করে দাও। চাকরি যদি পেতে চাও, ওসব বন্ধ করে দাও। বন্ধু চাকরি পেয়ে যাচ্ছে, তুমি পাচ্ছ না, কেন পাচ্ছ না? তোমার কমিয়ে এই জায়গাটায়। বন্ধু চুপচাপ 24 টাকা ঠিক পড়াশোনা করে নেয়, রাত গেলে দেখো ঘুমাচ্ছে না সে। ঠিক আছে, ঠিক পড়াশোনা করে নিচ্ছে। বুঝতে পারলে? আমি সবার সঙ্গে ঘুরতাম, কিন্তু রাতটা আমার জন্য ছিল। আমিও তো এরকম ছিলাম, আমি জানি। আমি সারাদিন টিউশন পড়ানো, পড়ানো, ঘুরতে যাওয়া, করা করতাম, কিন্তু রাতটা আমার জন্য ছিল। তো সেই জায়গাটা তোমরা কেন দিচ্ছ না? তোমার বন্ধু দিচ্ছে, চাকরি পেয়ে গেল। এইটা ফলো করো, যেটা দিলাম। 3 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা ইংলিশ, 1 থেকে 2 ঘন্টা রিজনিং প্র্যাকটিস, জিআই প্র্যাকটিস, 3 ঘন্টা জিকে। ঠিক আছে, 15 দিন প্র্যাকটিস করো, তারপরে আর করা লাগবে না, দেখবা অটোমেটিক রুটিন তৈরি হয়ে গেছে 9-10 ঘন্টা পড়া। আর বাদ বাকি 2-4 ঘন্টা বের করতে হবে দাদার ক্লাসের জন্য। এই জন্য 24 ঘন্টার ভিতরে তোমাকে, এখন যদি চাকরি পেলে, যারা কাজ করে তাদের বিষয়টা আলাদা। যারা কাজ করছো তারাও চেষ্টা করবে যে একটু বেশি বেশি করে পড়ার। হ্যাঁ, তাদের উদ্দেশ্য বলি, যারা কাজ করো, কাজ করতে গেলে দৈহিক পরিশ্রম বাদ দিয়ে যারা অন্য কাজ করো, যে সারাদিন থাকতে হয়, তো তারা যদি একটু সময় পায় মোবাইলটা নিয়ে পড়তে শুরু করলো, জিকে বা কোনো একটা ক্লাস দেখলে, এগুলো করো। চাকরি পেতে গেলে করতে হবে, কিছু করার নেই। এই মেট্রোতে গেলে অনেকেরই দেখি যে বই নিয়ে পড়তে পড়তে যাচ্ছে। তো এইগুলো কেন, তারা কেন পড়ছে? তাদের দরকার আছে, খিদে আছে, চাকরি পেতে বড় কিছু করতে হবে লাইফ, এই জন্য। ঠিক আছে, চলো অঙ্কগুলো দেখো এবার। দেখো, একটি জলপূর্ণ কলসির ওজন 16.5 কিলোগ্রাম, মানে 16.5 কিলোগ্রাম। কলসির 2/5 অংশ জলপূর্ণ থাকলে, এই যে কত বলেছে, 2/5 অংশ। যখনই এমন বলবে তাহলে একটা কলসি, ধরে নেবে একটা কলসি। এই কলসির 2/5 অংশ মানে কি? এটাকে প্রথমে 5 ভাগে ভাগ করবা। আমি শিখিয়েছি এগুলো। 2/5 মানে কি? 5 ভাগের ভিতর 2 ভাগ, তাহলে আগে 5 ভাগে ভাগ করো। 3 আর 2 5, ঠিক আছে। 5 ভাগে ভাগ করলে বলছে কি, কলসির 2/5 অংশ। দেখো, তার মানে কি পুরো কলসির ওয়েট কত বলে দিয়েছে? পুরো কলসির ওয়েট কত বলেছে? ভালো করে বুঝবে, 16.5 কেজি। কলসির 2/5 অংশ জলপূর্ণ থাকলে কলসির ওজন 7.5 কেজি। আবার এখানে বলছে কি 2/5 অংশ মানে কি?
5টার মধ্যে 2টো, মানে এই পর্যন্ত। কত ওয়েট বলি তখন? 7.5। এইবার তাহলে আমাকে আমাকে বের করতে হবে যে প্রত্যেকটা অংশে জল কতটুকু করে ধরছে, কত কিলোগ্রাম করে, সেটা যদি বের করতে পারো একেবারে অ্যান্সার সোজা। তাহলে দেখো এই দুটোর পরে এইটুকু কতখানি গ্যাপ আছে, মানে কটা ঘর আছে, কটা অংশ আছে? একটা অংশ, দুটো অংশ, তিনটে অংশ। তাহলে দেখতে পেলাম তিনটে অংশ সমান সমান। এবার ওয়েটের ডিফারেন্স কত আছে? 7.5 আর 16.5 ডিফারেন্স কত? ওয়েটের ডিফারেন্স কত? এখানে এই পর্যন্ত তো 7.5 আর টোটাল 16.5, তাহলে তাহলে টোটাল 16.5 থেকে আমরা 2 অংশ বাদ দিলে 3 অংশটা পেয়ে যাবো, তাহলে 9। তাহলে আমরা পেয়ে গেলাম এক এক অংশের মান কত হলো? এক এক অংশের মান কিন্তু 3 করে পেলাম। তাহলে বলছে কলসির অর্ধেক জলে পূর্ণ থাকলে কি হবে? তাহলে একটা সিম্পল লজিক বোঝো যে এক এক অংশের ওয়েট হচ্ছে কত আমার? 3 করে, মানে জল, শুধু জলের পরিমাণ। তাহলে এক এক অংশে জল ধরছে কত? 3 পরিমাণ করে। তাহলে মোট 5 অংশ আছে, 5 অংশ জল ধরবে কতটুক? কতটুক? 15। তাহলে এখানে বলছে হাফ অংশই জল ধরবে কতটুক? হাফ অংশে জল ধরবে কতটুক? জলের কথা বলছি, 7.5 ধরবে। ঠিক, জলে শুধু শুধু জল হচ্ছে 7.5। এবার দেখো, এইবার কলসির তো ওয়েট আছে নিজস্ব একটা, তাহলে সেই ওয়েটটা কি করে করবো দেখে নাও। মাথায় রাখবে, দেখো এই এই অংশ আর এই অংশ, এই দুটো অংশের ওয়েট কত হবে? জলের ওয়েটটা বড় কত হবে? 6 হবে। কত হবে? 6 হবে। তাহলে 3 আর 3 6, এই 6 যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো এই পর্যন্ত এমনি জল ভরছি 6, আর দেখছি টোটাল ওয়েট হচ্ছে 7.5। তাহলে 7.5 থেকে জলের ওয়েটটা যদি বাদ দিয়ে দিই তাহলে কার ওয়েট পড়ে থাকবে? কলসির ওয়েটটা পড়ে থাকছে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে 7.5 আর হচ্ছে 1.5 যোগ করলে টোটাল ওয়েট পেয়ে যাব দুই অংশের, মানে কত বলেছে জলপূর্ণ থাকলে তার, মানে অর্ধেক জলপূর্ণ থাকলে তার ওয়েটটা পেয়ে যাব। তাহলে কত হয়ে যাবে? 5 5 মিলে গেলি 0, হাতে রইল 1, 7 1 8 9, তাহলে 9 কেজি অ্যান্সার, অপশন নম্বর এ। একদম ভেঙে ভেঙে স্পষ্ট করে বোঝালাম, যারা বুঝতে যদি নাও পারে রেকর্ডটা আবার দেখবে। নেক্সট, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর পূর্বেই তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। তাহলে 8 বছর পূর্বে, এখন হচ্ছে 171, তাহলে 3 ব্যক্তির 8 বছর পূর্বের মোট কত ছিল সেটা বের করে নাও। কত হবে? এক একজনের 8 বছর পূর্বে, মানে আগে যাচ্ছি, তাহলে 171 বর্তমানে, তাহলে 3 জনের 3 আর 24 আগে যাবো মোট। তাহলে কত হচ্ছে? 147, 147। ওকে, তো 8 বছর পূর্বে বয়সের অনুপাত রয়েছে কত? 8:7:6। তাদের মোট কত হয়ে যাবে? অনুপাতের মোট 21। তাহলে অনুপাতের মোট হচ্ছে 21, কিন্তু সেটা সমান সমান মোট কত বলছে? অ্যাকচুয়ালি কত সেটা? 147। কত গুণ দেখতে পাচ্ছি? 7 অক্ষে 7, 7 দুগুণে 7 গুণ। তাহলে বলতে পারি তো আমরা যে অনুপাতের থেকে 7 গুণ করে বেশি রয়েছে, অনুপাতের থেকে 7 গুণ করে বেশি। ওকে, বলছে তাদের প্রত্যেকের বর্তমান বয়স কত? প্রত্যেকের বর্তমান চেয়েছে, তো প্রথমে 8 মানে কত হয়ে যাবে? তাহলে 7 8 56 প্লাস 8। প্লাস 8 কেন করছি? কারণ 7 গুণ মানে 7 8 56, 8 বছর পূর্বে ছিল, তাহলে বর্তমানে আসতে হলে আবার 8 গুণ হবে। তাহলে কত হয়ে যাবে? এটা 64 হয়ে যাবে। তাহলে 64 দিয়ে একটা অপশনে শুরু, আর দেখার দরকার নেই, এটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু করে পরীক্ষার সময়, নাহলে বোকামি হয়ে যাবে, কিন্তু পরেরটা বার যদি বের করতে যাও বোকামি হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? তুমি বের করলেও ক্ষতি নেই, তো একটা মাত্র অপশনে তুমি 64 দেখতে পাচ্ছ, অপশন বি, তাহলে ওটাই অ্যান্সার। তুমি 7 যদি বের করো, আবার 7 7 49 প্লাস 8 কত হবে? 57। বোকামি হয়ে যাবে না? তাহলে এইগুলো তোমার টাইম বেশি লাগবে। আবার তুমি পরেরটা বের করতে হলে 6 7 42 প্লাস 8 50। তাহলে বলো তুমি, তাহলে এই জন্য অপশনের দিকেও খেয়াল রাখবে যে একটা বেরিয়ে গেছে মানে আমার দেখে নেবো অপশনে যে 64 কটায় আছে, দেখা যাচ্ছে একটাতেই আছে, তার মানে ওটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই। বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? টাইমটাকে বাঁচাতে হবে। এমন একটি সংখ্যা, দেখো ম্যাথ, ইংলিশ আর জিকে তে তোমাকে টাইম বাঁচাতে হবে। টাইম যদি না বাঁচাতে পারো তাহলে কিন্তু রিজনিং জিআই গুলো শেষ করতে পারবে না। আর রিজনিং জিআই গুলো একটু টাইম দিলে প্রত্যেকটা সঠিক করা যায়, টাইমটা কম লাগে, ওই জন্য এই দিকে তোমাকে টাইমটা বাঁচাতে হবে। বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো
3/4 সঙ্গে করো 3/4 সঙ্গে তার যে কি বলছে 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত। দেখো কি বলতে চাইছে, সিম্পল লজিক, কোনো জটিলতা নেবা না। 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। তাহলে এখানে কি করতে পারি আমরা, দেখে নাও। এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে এইটা রেশিও মানে 3:4 যেটা রয়েছে। এবার দেখো এখানে রয়েছে কি 27/64, মানে 27/64 যদি ধরি, তাহলে দেখো এটার কিউব আছে, এটার কি আছে, সিম্পল ফর্মুলা শেখাচ্ছি এটার ক্ষেত্রে আমি এই টাইপের অঙ্কে। ঠিক আছে, তাহলে এটা কিউব আছে মানে মিডিলে কি আসবে, মিডিলে আসবে তাদের স্কোয়ার। স্কোয়ার মানে কত হবে, 9/16 হবে। অ্যান্সার কিন্তু এটা। জাস্ট এইটুকু যদি একটু মাথায় ক্যালকুলেশন করতে পারো, আর কিছু দরকার হয় না। কি বললাম বুঝতে পেরেছো? এই টাইপের অঙ্কগুলো এইভাবেই করতে হয়। আর যদি না পারো দেখে নাও, যেন 4 এর সঙ্গে কেউ তার একই অনুপাত যদি হয়, এমন একটি সংখ্যা নির্ণয় করো 3/4 এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 এর অনুপাত একই হবে। তার মানে আমরা এটা তো বলতে পারি যে x/y যদি হয় আর 27/64 কোন সংখ্যা গুণ করলে, অ্যাকচুয়ালি ভাষাটা হচ্ছে কোন সংখ্যা গুণ করলে, যাই হোক কোন, তাহলে x/y গুণ করে যদি করি আমরা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখি এখানে অ্যান্সার, তাহলে এখানে এটা x আর y দরকার নেই, তাহলে 3 এর কত গুণ আছে, 9 গুণ আছে, 4 এর কত গুণ আছে, কত আছে, 4 এর 16 গুণ আছে। ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। ঠিক আছে, নেক্সট দেখে হয়তো বুঝে গেছো যারা প্র্যাকটিস করো। এখানে একটা অঙ্ক আছে দেখো, পাওয়ার রয়েছে কি 731। তো পাওয়ারটাকে প্রথমে ক দিয়ে ভাগ করে ছোট করে নেব আমরা, 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ করতে গেলে অবশিষ্ট দরকার হলে আমার শেষটা ভাগ করে 31কে আমি 4 দিয়ে ভাগ করি, অবশিষ্ট কত থাকবে, তুমি বলবে দাদা 4 7 28 হয়, তাহলে 31 কত বাকি, অবশিষ্ট 3 বাকি, তাহলে অবশিষ্ট 3 থাকলো। তো ইউনিট যদি চেয়েছে তাহলে 7, 7 পাওয়ার 3 করে দাও, 7 পাওয়ার 3 মানে কত হয়ে যায়, 343, তাহলে 243। তাহলে অ্যান্সার চেয়েছে কি ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিট মানে কোনটা অ্যান্সার, 4 এর এ হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার করতে পারছি তো? আচ্ছা, কেন 4 দিয়ে ভাগ করা হয়, কারণ কিন্তু রিপিট আসে তাই। যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি বলি, দেখো 7 স্কোয়ার কত হয়, 7 7 49, ইউনিট দিয়ে দেখো 9 আসছে, ইউনিট দেখছি। তারপরে 7 কিউব কত আসছে, 3 আসছে, আর 7 1 মানে 7 7। ঠিক আছে, তারপরে দেখো কি আসছে, 7 যদি করি 3 7 21, 1 আসছে। তারপরে দেখো আবার কত আসবে, আবার দেখো সেই 7 আসবে। তাই দেখো প্রত্যেক 4 বার পরে পরে কি আসে, রিপিট আসে, তার জন্য কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করে দেখি। আর যদি অবশিষ্ট 0 আসে তাহলে কিন্তু পাওয়ার 4 ধরে করতে হয়, এটা একটু মাথায় রেখো। নেক্সট, এটা তোমাদের করানো অঙ্ক। ঠিক আছে, এটা একদম ডাটা কমন, 5-এর এই অ্যান্সার দেখা মাত্র করে দেবে তোমরা, ডাটা কমন তো এটার। দেখো 32.40 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হয়। তো 20% লাভ হয়, বিক্রয় মূল্য থেকে আমাকে কি বের করতে হবে, ক্রয় মূল্যটাকে বের করতে হবে। তাহলে 32.40, 40-এর শূন্য দেওয়ার দরকার নেই, 4 লিখলেও যথেষ্ট। তাহলে এখানে 100 মানে কত, যারা ফ্রাকশন ভ্যালু বোঝো ফ্রাকশন ভ্যালু করে করার চেষ্টা করবে। তাহলে 5 কুড়ি 100 আর 6 কুড়ি তোমার 5/6 লিখতে লাগে, তাই না? 6 যদি একে কাটি কত হয়ে যাবে, আচ্ছা পয়েন্টটা তুলে দিয়ে এখানে নিচে একটা 10 দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তাহলে এখানে যদি 6 দিয়ে গুণ করি কত হবে, দেখো কত, 27, 27। আচ্ছা, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 12 দিয়ে কাটলে কত হবে, 12 দুগুণি 24, রইল বাকি কত আমার, 24 আর 8 চুরায় 7 12 27, হ্যাঁ 87 আসবে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করে দেখা গেল ক্রয় মূল্য আমার মেশানোর পরে দাম হলো 27 টাকা। ওকে, তাহলে এদিক দিয়ে আমি যাচ্ছি 25 টাকাকে, না 32 টাকা, সরি। এদিক দিয়ে আমি দার্জিলিং চা কেজি দেখতে পাচ্ছি 32 টাকা, এ পাশে আমার 25 টাকা। তাহলে এবার কি মিশ্রণ, এর অঙ্ক অ্যালিগেশন হয়ে যাবে। অ্যালিগেশন করলে কি হচ্ছে, তাহলে মেশানো হচ্ছে কটক পেয়ে যাবো
27 আর 32 ডিফারেন্স 5, আর 25 আর 27 ডিফারেন্স 2, তাহলে 2:5 অনুপাতে মেশানো, অপশন এ। এই টাইপের অঙ্ক একটা পরীক্ষায় পাবে। নেক্সট, তোমার খাতাটি 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া, 4 পাতার, মানে কি? তুমি একটা খাতা নিলে, এটা আয়তক্ষেত্র, এটা ঠিক আছে, একটা আয়তক্ষেত্র রয়েছে, তার মানে 15 সেন্টিমিটার লম্বা আর 12 সেন্টিমিটার কি চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিলে, এই চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে বাকি অংশ লেখা হলো, যে অংশে লেখা হলো তার ক্ষেত্রফল কত? সিম্পল একটা বিষয়, এইটুকুর ক্ষেত্র, যে অংশে লেখা হলো তার ক্ষেত্রফল। তার মানে একটা জিনিস দেখো, কত এখানে কি 2 সেন্টিমিটার মার্জিন, তাহলে 15 ছিল, এখানে 2 মাইনাস হয়ে গেল, এই পাশে 2 মাইনাস, তাহলে এখন তাহলে কতটুক পড়লো? 11 পড়ে রইলো। দৈর্ঘ্য পেলাম কিন্তু 11, বুঝতে পারছো তো? এদিক দিয়ে সিমিলারলি এদিক দিয়ে 2 মাইনাস মার্জিন, এদিকে 2 মাইনাস মার্জিন, তাহলে কত কম হয়ে গেল? এ পাশে 2 কমলো, এ পাশে 2 কমলো, কত কমে গেল? তাহলে 12 থেকে 4 কমলে 8। তাহলে কি, মার্জিন টানার পরে যে অংশটুকু আমি লিখবো, সেই অংশটুকু কিন্তু কত আসলো? দৈর্ঘ্য 11 এলো আর প্রস্থ এলো 8। এবার তার ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যাবে? 11 গুণ 8 করলেই অ্যান্সার, 8 11 88। এইটুকু অঙ্ক ছিল, ঠিক আছে। কখনো কখনো মার্জিনটুকু অ্যান্সার চাই, মানে ওই টাইপ, ওই তো বিয়োগ করে করে দিয়েছো, তোমরা তো ওই করো তো। হ্যাঁ, ওই তোমরা কেন করেছো? কারণ পরীক্ষার সময় এটা থাকে, এবার অঙ্ক চেঞ্জ তো সেটা দেখেছো, দেখছো না? অঙ্কে এটা থাকে যে আহ, কখনো থাকে যে কি ফাঁকা অংশটুকু, মানে যেটুকু মার্জিন টানা হয়েছে সেইটুকু, সেটুকুর আনসার চাই, ঠিক আছে। বা সেক্ষেত্রে আলাদা আসবে, তখন তখন ওই যে 12 15 180 আসে, তাই না? 180 থেকে যদি 88 বাদ দাও, 92 আনসার এসেছিল, তাই তো? কিন্তু সেটা তো চাইনি, এখানে তো এইটার অ্যান্সার চাইনি, এগুলো এগুলো তো অ্যান্সার চাইনি, এই পরীক্ষার সময় এরকমই হয়। নেক্সট, একটি আয়তাকার প্রাঙ্গণের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, ক্ষেত্রফল এত, প্রাঙ্গণের দৈর্ঘ্য প্রস্থ কত? একদম সিম্পল আছে, কিছু নেই। তো একটা ধরে নাও 3x, আর একটা ধরে নাও x, ঠিক আছে। তাহলে 3x ইন্টু এক্স হয়ে যাবে 3x স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 3x স্কোয়ার, ঠিক আছে। 3x স্কোয়ার হয়ে গেল তোমার ক্ষেত্রফল আমাদের হিসাবে। তো 3x স্কোয়ারের ভ্যালু বলছে 192, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে? 6 এলো, আর 3 4 12, তাই তো 64। তাহলে এক্স সমান সমান, এই অঙ্কটা করানো মনে হচ্ছে গতকালকে, মনে হচ্ছে করানো এই টাইপটা, এই সেম এইটা এরকম টাইপ গতকালই করানো হয়েছে, ঠিক আছে, যে 8 এসেছিল। যাই হোক, তাহলে এবার 3 মানে কত হবে? 3 আর 24 আসবে, একটা অপশনেই 24 আছে, একটা অপশনেই 24 আছে, এটাই অ্যান্সার, ঠিক আছে। আর তাছাড়া আর তাছাড়া আর একটা দেখো, এই অঙ্কটা অনেক রকম উপায়ে পাওয়া যায়। দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল কত আসতে হবে? 192। তো কোনটা 192? তো দেখো, এই দেখো 5 শূন্য শূন্য, সে শূন্য আসবে, এটা অ্যান্সার হতে পারে না। 6টা 48, 8 আসছে, এটা অ্যান্সার হতে পারে না। এটাও শূন্য আসবে, হতে পারে না, তাহলে এই নিশ্চয়ই এটা অ্যান্সার, অপশন টেস্ট করলেও হয়ে যাবে। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 16/15, ভগ্নাংশটি কত? ঠিক আছে, অপশন টেস্ট করেও, এটা অপশন টেস্ট করলেও হবে, অপশন টেস্ট না, দেখো অপশন টেস্ট করলে অনেক অনেক অন্তর এত, ভগ্নাংশটি কত, তো একটা লজিক বুঝতে পারবে, এক এক তোমরা বুঝতে পারবে যে সিম্পল অঙ্ক আছে, যে এখানে আছে কত? 15, তো একটা মাত্র অপশানই আছে 5, যে তার সঙ্গে গুণ করলে 15 আছে, বাকি 7-এর সঙ্গে 15কে তুমি ভাগ করলে পাবে না। এগুলো দেখলে বোঝা যায়, জানো তো, যারা একটু প্র্যাকটিস করে, তো এটাই অ্যান্সার। তাছাড়া এবার অঙ্কটা আমরা করি, তাই না? তো যদি ধরো তুমি একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যাকের অন্তর, তাহলে তোমরা এক্স ওয়াই যদি করো, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, হ্যাঁ, বলছে এক্স, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যাকের অন্তর, মানে কি y/x, বা সবথেকে ভালো 1/x করে করলে তোমরা ভালো করতে। আর এটা সমান সমান কত আসে? 16/15। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? এক্স ওয়াই হয়ে যাবে এখানে, আর এখানে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর সূত্র চলে আসবে এখানে, 16/15 চলে এলো, ঠিক আছে। তাহলে দেখো, এক্স স্কোয়ার মানে কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা আছে তো?
এবার তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে যে কোন দুটো সংখ্যা যাদের গুণফল কত আসবে, 15 আসবে। যাদের গুণফল 15 আসবে, তুমি একবারে বলবে কি 3 5 15। কত বলবে? 3 5 15। এইটুকু দেখো, এইটুকু বুঝতে পারলে হয়ে যায়। কি বলতে চাইছি বুঝতে পারছো? আমি কি বলতে পারছি বুঝতে পারছো তো? হ্যালো, দেখো এক্স ওয়াই মানে কি, দুটো সংখ্যা এক্স আর ওয়াই। তো 15তে তোমার প্রথমেই তো মাথায় আসবে যে 15কে যদি ভাঙি পাশাপাশি কোন সংখ্যাটা আসবে, 3 5 15ই একটা আসে। তাহলে এবার শুধু চেক করতে হবে যে কি 5 এর স্কোয়ার 25 আর 3 এর স্কোয়ার 9, 25 আর 9 ডিফারেন্স 16 আসছে কিনা, আসছে কিনা বলো, আসছে কিনা? আসছে। তাহলে অপশন স্যাটিসফাইড হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি কি আনসার, এক্স আর ওয়াই কত, যে 3/5 হয়ে যাবে আনসার। বুঝতে পারলে কি বলতে চাইছি? ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। নেক্সট, দুটি সংখ্যার গুণফল 14/15 এবং ভাগফল এত হলে সংখ্যা দুটি কি কি? তাহলে এবার সেই নিয়ম মনে আছে তোমাদের, যে সংখ্যা দুটি কি কি বের করার ফরম্যাট কি আছে? তো তোমরা একটুখানি বুঝতে পারছো, দুটি সংখ্যার গুণফল যদি এত হয়, 14/15 হচ্ছে, দুটি সংখ্যার গুণফল কত, 14/15। ঠিক আছে, আর তার ভাগফল কত হচ্ছে, 35/24। তুমি এক্স ওয়াই ধরেও করতে পারো, ঠিক আছে, তুমি এক্স ওয়াই ধরেও করতে পারো, নাও পারো। দুটি সংখ্যা, একটা সংখ্যা এক্স ধরলে আর একটা সংখ্যা ওয়াই ধরলে, তাই গুণফল কি হয়ে যাবে, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত আসছে, 14/15 আসছে, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? সংখ্যা দুটি কি কি বলছে, সংখ্যা দুটো কি কি? তো এগুলো কি করবা, সব থেকে ভালো হয় অপশন টেস্ট করলে। কি হবে সব থেকে ভালো? অপশন টেস্ট করবে, তাড়াতাড়ি আসবে। কেন অপশন টেস্ট? কারণ গুণফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। তাহলে প্রথম দেখবো যে গুণ করে, পরপর সংখ্যা গুণ করে 14/15 আসছে কোনটায়। দেখো, একের সঙ্গে 12 গুণ করলে কি 14 পাবে তুমি? আমি বললাম যে 1/15 একটা সংখ্যা, আর একটা সংখ্যা 12/19। আমি বোঝানোর জন্য দেখাচ্ছি যে 12 কে 12 হয়, 14 তো হয় না, তাই এটা তো আনসার হতে পারে না। ঠিক আছে, তারপর দেখো 5/7 আর কত আছে, 3/10। এটা কি হবে, 3 5 15 আর 7 10 = 70। এটা কি হচ্ছে? এটাও কিন্তু হচ্ছে না। হবে কি? কারণ দেখো, এই একই রকম ভাবে ভাবো, তাহলে এটাও হবে না। কিন্তু এটা দেখো, লব লব গুণ করো, 4 7 28, আর কি দেখো 5 6 30। দেখো 2 দিয়ে কাটলে 14 কত আসছে, 15 কিন্তু আসছে। আসছে কিনা বলো? তাহলে এটাই আনসার, আর দেখার দরকার নেই, এটাই আনসার, এটাই আনসার। পরেরটা দেখো আসছে না। কি বললাম বুঝতে পারলে? এইসব অঙ্কগুলো অপশন টেস্ট করবে, ইজি হয়ে যাবে, না হলে কিন্তু অনেকটা টাইম লাগবে। ঠিক আছে, এবার তুমি এটাকে চেক আউট করে 35/24 আসছে কিনা দেখতে পারো। এই গুণ তো স্যাটিসফাই হয়ে গেল। দেখো, 7/6 ভাগ যদি হয়, ভাগ 4/5, তো তো ভাগ 4/5 না করে কি করলাম, উল্টে দিলে কি যাবে, 5/4 হয়ে যাবে। দেখো, ভাগটাকে কি করলাম, গুণাকারে লিখলাম, উল্টে যায়, তাহলে তাহলে 5 7 35, 4 6 24 আসলো। এই জন্যই বলছি যে অপশন টেস্ট করো, অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি আমি? নেক্সট, তারপরে দেখো, যদি একটি নির্দিষ্ট বস্তুর ক্রয় মূল্য দ্বিগুণ হয়, তাহলে ক্ষতি প্রাথমিকে যা ছিল তার 3 গুণ হয়ে যায়। প্রাথমিক ক্ষতির শতাংশ ছিল। দেখো, একটা সিম্পল লজিক, যদি একটি নির্দিষ্ট বস্তুর ক্রয় মূল্য দ্বিগুণ হয়, আমি ধরে নিলাম যে কি পার্সেন্টেজের অঙ্ক, 100 হচ্ছে আমার ক্রয় মূল্য, কত, 100 টাকা আমার ক্রয় মূল্য। যদি একটি নির্দিষ্ট বস্তুর ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তাহলে এর ক্রয় মূল্য দ্বিগুণ করা মানে কত হয়ে যাবে, প্রথমে 100 ছিল 200 টাকা হয়ে গেল। তাহলে ক্ষতি প্রাথমিকভাবে যা ছিল তার 3 গুণ হয়ে যায়। তার মানে দেখো, আমার 100 টাকা যদি ক্ষতি হয়,
মানে যদি একটা নির্দিষ্ট বস্তুর ক্রয় মূল্য দ্বিগুণ হয়, দ্বিগুণ হয় মানে কি আমার 100 মাইনাস, আচ্ছা ধরে নিই আরো ক্লিয়ার করেছি, যদি আমার 100 টাকা ক্রয় মূল্য হয় আর ক্ষতির পরিমাণ এক্স টাকা হয়, ক্ষতির পরিমাণ ধরে নাও এক্স টাকা হলো, তাহলে ক্ষতির পরিমাণ যদি এক্স টাকা তোমার হয়ে থাকে তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো? বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স। ঠিক আছে, এবার বলছে যে কি কিভাবে করতে হয় দেখাচ্ছি। হ্যাঁ, এ পাশেও বিক্রয় মূল্য ও পাশেও বিক্রয় মূল্য করে দেবে, অ্যান্সার ক্লিয়ার। ক্রয় মূল্য দ্বিগুণ, তাহলে 100 টাকাটা কত হয়ে গেল? 200 টাকা হয়ে গেল। এবার বলতে তাহলে ক্ষতি প্রাথমিকভাবে যা ছিল তার 3 গুণ হয়ে যায়, তাহলে ক্ষতি প্রাথমিকভাবে কত ছিল? এক্স টাকা, তাই 3 গুণ মানে কত হয়ে যাবে? তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 3x হয়ে যাবে, মাইনাস 3x, তাহলে 200 মাইনাস 3x হলো বিক্রয় মূল্য। ঠিক আছে, প্রাথমিক ক্ষতির শতাংশ ছিল কত? আচ্ছা, প্রাথমিক ক্ষতির শতাংশ কত ছিল তাহলে? একটা সিম্পল লজিক বুঝবে, তাহলে 100-তে এক্স টাকা ক্ষতি আর এখানে 3x, তাই তো? এটা একটু এর প্রাথমিক ক্ষতির শতাংশ ছিল। একশোতে হয়ে যাবে, তখন 100 টাকা। হুম, বলো বলো। হ্যাঁ, তাও হতে পারে, ওইভাবে করলেও হয়ে যাবে। ও যেটা বললো সেটাও কিন্তু করা যায়, ভালো করে বোঝো। 100 টাকা ও কিনেছে, ঠিক আছে, তারপরে ওর বলছে কি যে 3 গুণ লস হচ্ছে, মানে কত হচ্ছে? তুমি তো 50, তুমি তো এ তো অপশন 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 ধরে করছো না, এখন তো ক্রয় মূল্য 200 হয়ে যাচ্ছে। তুমি তো বুঝে, তুমি, হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি তুমি ধরে নিচ্ছ, তার জন্য কিন্তু হচ্ছে না, হলেও কিন্তু হচ্ছে না, সেটাই বলছি। ঠিক আছে, তাহলে এটা আমি এখান থেকে মাইনাস করছি, ক্ষতি যখন মাইনাস করব তখন আমার বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করো, বললে কত আসছে দেখো তো, ভ্যানিশ হয়ে যাবে যেটা বলছি। ওর 3x হবে, সরি, এটা হবে কত? 3x। আর ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালুটা বের করে নাও না, চলে আসবে অ্যান্সার, কোনো চাপ নেই। তাহলে এখানে দেখো মাইনাস 3x হয়ে যায় প্লাস হয়ে যায় প্লাস 3x, মাইনাস এখানে কত আসছে? মাইনাস এদিকে এক্স রইলো আর ওপাশে 200 মাইনাস 100 হয়ে যাবে, তাহলে শুধু 2x ইকুয়াল টু কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। 2x দিয়ে কাটে কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু 50, কত আসছে? এক্স এর ভ্যালু কিন্তু 50, তাহলে প্রাথমিক ক্ষতির শতাংশ কত? তাহলে 100 টাকায় তোমার ক টাকা ক্ষতি হয়েছে? এক্স টাকা ক্ষতি, মানে 50 টাকা ক্ষতি। 100 এ কত? তো 100 কেটে যায় 50%, অ্যান্সার। কে কে বুঝতে পারোনি বলো? এখন সোজা যেটা করেছি ওটাই, কিচ্ছু না, ও মধ্যে বললো তাই আমি এটা বায়ার ছিলাম, আর কিছু না। যাই হোক, বুঝতে পেরেছো? দেখো আবার বলছি, ক্রয় মূল্য আমরা সবসময় পার্সেন্টেজ অঙ্কে 100 ধরি, আর এখানে ক্ষতির কথাটাও বলেছে, প্রাথমিক ক্ষতি আমরা ধরে নিলাম কত? এক্স টাকা। প্রাথমিক ক্ষতি ছিল কি? এক্স টাকা, পরে আবার হয়েছে কত? এটা দ্বিগুণ হয়েছে, মানে এটা কত হলো? 200 টাকা হয়েছে, ক্রয় মূল্য 200 টাকা হলো, আর ক্ষতি হলো 3 গুণ, মানে 3x টাকা। এইবার এখান থেকে এক্স এর ভ্যালু বের করার জন্য আমাকে দুপাশ সমান করতে হয়, তো দুপাশ সমান করার জন্য একটা মাত্র উপায় দেখতে পাচ্ছি কি, এক্স এর ভ্যালু আমরা যদি করতে চাই তখন আমরা কি করবো? বিক্রয় মূল্যটাকে করতে চাই, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে একবারে পেয়ে যাবো, তাহলে ক্ষতি প্রাথমিকভাবে যা ছিল তার 3 গুণ হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করতে পারি। তাহলে এখানে মাইনাস এক্স করে দাও, আর এখানে কি করে দাও? মাইনাস 3x করে দাও। ঠিক আছে, তাহলে ক্ষতিটা বাদ দিলেই তো আমি কি পেয়ে যাবো? বিরাট বিক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সমান সমান দাও, করো এবার অঙ্ক। হুম, তো আলটিমেটলি এখানে ক্যালকুলেশন যখন করবো তো -3x এবার আসলে এক্সটাকে বাঁ পাশে নিয়ে আসছে, হ্যাঁ, আর এখানে -x আছে, এ পাশে 200 আছে, আর 100 -100 হয়ে যায়, এ পাশে +100 ছিল। শোনা যাচ্ছে না এখনো? 2x ইকুয়াল টু কত হচ্ছে? 100, 2 দিয়ে কাটলে এখানে কত? 50।
তাহলে ক্রয় মূল্য আমার 100 টাকা ছিল, ক্ষতি ছিল 50 টাকা। তাহলে 100-তে 50 ক্ষতি মানে তো 50% ক্ষতি। অপশন ডি। এবার শোনা যাচ্ছে? এবার কি শোনা যায়? আজকে আবার নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে। দেখো পাইপ এ, পাইপ আচ্ছা, পাইপ এ পাইপ বি এর তুলনায় 3 গুণ দ্রুত ট্যাঙ্ক পূরণ করতে পারে। তাহলে কার্যক্ষমতা কার বেশি এখানে? এ আর বি এর মধ্যে কার্যক্ষমতা কার বেশি? পাইপ এ পাইপ বি এর তুলনায় 3 গুণ, মানে বি যদি 1 ধরি, এ হচ্ছে 3। বেশ, পাইপ এ এবং বি একসাথে ট্যাঙ্ক পূরণ করতে পারে 36 মিনিট সময় নেয় আর কি। তাহলে এক এক মিনিটে কত করে ভরছে? এরা 4 করে ভরছে। আর দুইজন একসঙ্গে টাইম নিয়েছে কত? 36 মিনিট। তাহলে 36 মিনিট, তাহলে 36 × 4 হয়ে যাবে কি মোট ট্যাঙ্কের ধারণ ক্ষমতা। কারণ এক এক মিনিটও 4 করে ভরে, তাহলে 36 মিনিটে কত ট্যাঙ্ক ভরবে? 36 × 4 হয়ে যাবে। পাইপ বি একা, এই দেখো এই গুণ করে আর কিছু করার দরকার নেই। পাইপ বি একা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? তো পাইপ বি তো এক এক মিনিটে 1 করে ভরে, তাহলে গুণ করতে হচ্ছে। 4 36 কত হয়ে যাবে? 144। অ্যান্সার অপশন নাম্বার ডি, 144 মিনিট লাগবে। সিম্পল অঙ্ক, কিন্তু এরকমটাই আসবে। 75 মিটার দীর্ঘ একটি ট্রেন 20 কিলোমিটার বেগে চলছে। এটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে অতিক্রম করবে। তাহলে একটা লোককে অতিক্রম করা যায়, ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, তাই ঠিক আছে। তাহলে 75 মিটার দীর্ঘ, মিটারে রয়েছে, আর এটা কি হয়েছে কিলোমিটার পার আওয়ারে রয়েছে। তো কিলোমিটার পার আওয়ার থেকে কি করতে হবে আমাকে? মিটার পার সেকেন্ড। তাহলে 20 দিয়ে ভাগ করবো, কিন্তু একে মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ করতে গেলে 5/18 দিতে, 18টা ডাইরেক্ট নিচে না লিখে ডাইরেক্ট উপরে লিখে, যেহেতু উল্টে যায়। ঠিক আছে, 5/18। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 গুণ করি। ঠিক আছে, এটা যারা জানে না একটু মুখস্থ করে রেখো। তো এখানে 5 15 75 হয়ে যায়, এদিকে 3 5 15, এখানে 4 5 20 হয়ে যায়। ওকে, তো এখানে এখানে দেখো 2 2 4 হয়ে যায়, এখানে 9 2 18, তাহলে 3 9 27/2 মানে 13.5 অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার। 27/2 মানে কি 13.5 সেকেন্ড। নেক্সট, খুব সোজা অঙ্ক এটা, একটা জ্ঞানমূলক কোশ্চেন, তো এরকম টাইপ থাকবে। একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে একটি সাইক্লিস্ট দ্বারা আচ্ছাদিত করা হয়। যদি একজন জগার দ্বিগুণ সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তবে জগারের গতির সাথে সাইকেলের চালকের গতির অনুপাত হবে। দেখো কিচ্ছু না, কিন্তু বলছে একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে একটি সাইকেলিস্ট তা আচ্ছাদিত করা হয়, যে একজন জগার দ্বিগুণ সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। মানে কি, এই সাইকেলিস্ট যে সময় নিচ্ছে, ঠিক আছে, সাইকেলিস্ট যদি 1 সময় নেয় পুরোটা অতিক্রম করতে, তাহলে জগার পুরোটা অতিক্রম কত সময় নিচ্ছে? পুরোটা কত নিচ্ছে? 4 ইউনিট নিচ্ছে। এটা কে কে বুঝতে পারোনি? সিম্পল অঙ্ক, সিম্পল অঙ্ক। দেখো সাইকেলিস্ট, সাইকেলিস্টের সঙ্গে আচ্ছাদিত, মানে সাইকেলিস্ট পুরো অতিক্রম করছে 1 ঘন্টায় মনে করো। এখানে বলছে যদি একজন জগার দ্বিগুণ সময় অর্ধেক দূরত্ব, তাহলে এই যে দূরত্বটা পুরোটা গেল 1 ঘন্টায়, সেটাও অর্ধেক দূরত্ব যাচ্ছে ক ঘন্টায়? এর দ্বিগুণ সময়, দ্বিগুণ সময় মানে 2 ঘন্টা, তাই টোটাল অতিক্রম করছে ক ঘন্টায়? 4 ঘন্টায়। তাহলে ওদের রেশিও, সময়ের রেশিও কত হলো? 1:4। অ্যান্সার চেয়েছে গতির সাথে সাইকেলের গতির রেশিও, বলছে জগারের গতির সাথে সাইকেল চালকের গতির অনুপাত। তো জগারের গতি আগে চেয়েছে, তো এটা এখানে জগারের গতি কম, তাই জগার হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে 4। 1:4 অ্যান্সার হবে। ঠিক আছে, 1:4। এখানে 4:1ও ছিল। এখানে দেখতে হবে যে কোনটা আগে চেয়েছে, দেখেছো তোমায় কনফিউজ করে দিয়েছে কিন্তু। এখানে কিন্তু এখানে সাইকেল, ওই জন্যই তো দেখতে হবে, আমি বলি বারে বারে, যেখানে সেগুলোই তো হবে সাইকেলিস্ট, আর এখানে জগার। তাহলে দেখো সাইকেলিস্ট 1 ঘন্টায় যেটা যাচ্ছে, ওর কিন্তু অর্ধেক 4 ঘন্টা। হ্যাঁ, এইবার দেখো এটা কিসের রেশিও? স্পিডের রেশিও না, এটা টাইমের রেশিও। তো টাইমের রেশিও উল্টো কি হবে? স্পিডের রেশিও। এবার 4:1 করে স্পিডের রেশিও যেই করবে, 4:1 অপশন আছে, দেখে যে যে অ্যান্সার করবে ভুল করবে। আমি তোমাদের অলওয়েজ বলেছি অ্যান্সার কি চাইছে সেটা, অ্যান্সার কি চাইছে সেটা দেখবে। অ্যান্সার জগারের গতির সাথে সাইকেল, জগার কিন্তু আগে, তাহলে জগার তো 1 গতি, আর সাইকেল 4, তাহলে 1:4 অ্যান্সার। অপশন ডি। একটু কোনো ট্রিক তো থাকবেই সোজা অঙ্ক হলেও। এ বি এর সময়ের, এ বি এর সময়ের 1/6 অর্ধেক কাজ করে, তাহলে সিম্পল দেখো,
এ বি এর সময়ের 1/6 অর্ধেক কাজ করে। তার মানে কি, এ বি এর সময় মানে বি যদি 6 সময় নেয়, বি যদি 6 সময় নেয়, কি বলছে, বি এর 1/6 অর্ধেক কাজ করে। তাহলে 1/6 যদি অর্ধেক কাজ করে, তাহলে 2/6 কত করবে সে? বুঝতে পারলে কি? আচ্ছা, মানে কি, এ বি এর সময়ের 1/6 অর্ধেক কাজ করে, মানে এ আর বি রেশিও বলছে সময়টা, যদি তারা একসাথে একটি কাজ শেষ করতে 10 দিন সময় নেয়, কিচ্ছু না। দেখো, এ বি এর সময়ের 1/6 অর্ধেক কাজ করে, তাহলে বি 6 টাইম নিচ্ছে পুরো কাজ করতে। হুম, এই ভাষাগুলোই বুঝতে হবে। বি 6 টাইম নিচ্ছে পুরো কাজ করতে, কিন্তু তার 1/6 মানে 1 টাইম নিচ্ছে অর্ধেক কাজ করতে। ঠিক আছে, তাহলে পুরো কাজ করতে কতটুকু টাইম লাগবে? 2/6। এটুকু বুঝো তো? আবার ক্লিয়ার করে দিই, 1/6 অর্ধেক কাজ করছে প্লাস আর 1/6 অর্ধেক কাজ করে, টোটাল কত হলো? বি এর 2/6। এটা বুঝতে পারলে? এটা বোঝো তো নাকি? বুঝতে পারো তো? তাহলে 1/6 প্লাস আর 1/6, অর্ধেক অর্ধেক করে মোট কাজ হয়ে গেল। তাহলে মোট কাজটা করতে এ কত সময় নিল? 2/6, মানে বি এর 2/6। 2/6 যা 1/3 তাই, কিন্তু কাটাকুটিও দেখতে পারো, 1/3 যা 2/6 তাই। তো তুমি 2/6 রাখো না। তার মানে বলতে পারি যে বি যদি 6 নেয় টাইম, এ নিচ্ছে কত? এ কত নিচ্ছে? বলো বলো বলো। এ নিচ্ছে 2। সিম্পল, রেশিও করে ছোট করে নিলে আর ভালো হয়। কত হচ্ছে? 1:, সরি, 3:1। 3:1। তো এখানে বলছে কি, যদি তারা একসাথে একটি কাজ শেষ করতে 10 দিন সময় নেয়, আর এটা কিসের রেশিও আছে? এটা কিসের রেশিও? এটা কিন্তু টাইমের রেশিও। আর টাইমের রেশিওর উল্টো কি হয়ে যাবে? কাজের রেশিও, কার্যক্ষমতা, এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে কি, এফিসিয়েন্সিটা পেয়ে গেছি। তাহলে 10 দিন নিয়েছে, তাহলে এফিসিয়েন্সিটা কতটা, ওরা একত্রে কত করবে? 3/4 ইউনিট করে করবে। কত করবে? 4 ইউনিট করে। আর 10 দিন যদি লাগে, কত ইউনিট হয়ে গেল? 40 ইউনিট, কিন্তু মোট কাজের পরিমাণ। এখানে যে বি একা কাজটি করতে কতদিন লাগাবে? বি একা করতে কতদিন লাগাবে? বি এর এফিসিয়েন্সি তো 1, তাই 40কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 40 ডে। অপশন ডি অ্যান্সার। সিম্পল অঙ্ক। ঠিক আছে, বুঝতে পারো না বিষয়গুলো? খুব সোজা সোজা অঙ্ক ছিল, কিন্তু একটু ট্রিক করে দিয়েছে। এখনো বুঝতে পারোনি? ভাষা ঠিকই আছে। আহ, তাহলে অর্ধেক অর্ধেক মোট কাজ, তাহলে এটাও 1/6, এটাও 1/6 লাগাবে। তাহলে টোটাল সময় কত হয়ে গেল? 2/6। 2/6 মানে কি, বি যে কাজটা 6 করে, 6 ইউনিটে, সরি 6 ইউনিট সময় নেয়, এ সেটা নেয় 2 ইউনিট সময়। তো এরা কিসের রেশিও? টাইমের রেশিও। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিওটা বের করবে, টোটাল এফিসিয়েন্সির সঙ্গে 10 দিন গুণ করলে মোট কাজ পাবে, সেটাকে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবে। এইটুকুই তো ছিল অঙ্ক। 20 জন পুরুষ বা 24 জন মহিলা, এটা তো ওই পুরুষ মহিলা যদি বলে বা থাকা, মানে কি বলেছিলাম মনে আছে তো? উল্টোটা ওদের এফিসিয়েন্সি রেশিও। এটা ম্যান আর ওমেন, উল্টোটা ওদের এফিসিয়েন্সি রেশিও। তাহলে এটার জায়গায় 24 লিখবো, এর জায়গায় 20 লিখবো। এটা কি হয়ে গেল? বা থাকা মানে লোক সংখ্যার উল্টো হয়ে যায় ওদের এফিসিয়েন্সি রেশিও। তাহলে এটা এফিসিয়েন্সি রেশিও যদি কাটাকুটি করি আমরা, কত আসছে? এটা ছোট করে নেবো যত পারা যায়। ঠিক আছে, দেখো, 4 দিয়ে কাটছে, 4×6 24, 5। তাহলে দেখো, এক একটা মহিলা করবে 6 ইউনিট করে, এক একটা ওমেন করবে 5 ইউনিট করে। এবার তুমি যে কোনো একটা নিয়ে 20 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, সেখান থেকে মোট কাজটা বের করে নাও। তুমি এটা ধরেও করতে পারো বা এটা ধরেও করতে পারো, ডাজন্ট ম্যাটার। তো দেখো, একজন পুরুষ 6 ইউনিট করে করে, তাহলে 20 জন কত করবে? তুমি বলবে 120। ঠিক তো? তুমি যদি এটা ধরেও করো, তাও দেখবে 120 আসবে। এক একজন মহিলা 5 ইউনিট করে করে, তাহলে 24 জন মহিলা কত ইউনিট করে? 5 × 24 মানেও কিন্তু সেই 120 ইউনিটই করবে, কারণ বা আছে তো সেম হওয়া উচিত।
আর সেটা এক এক দিনে করে, কিন্তু অ্যান্সার চাইছে 20 দিনে মোট কাজ। তাহলে 20 দিনে মোট কাজ, তাহলে 120 ইন্টু 20 মানে হলো কি, আমার মোট কাজটা পেয়ে গেলাম। এবার এই মোট কাজটাকেই গুণ করে বোকামি করবে না, কারণ আবার ভাগ করবো যখন, এই মোট কাজটাকে বলছে 30 জন পুরুষ ও ও মানে কিন্তু যোগ হয়, ও 12 জন মহিলা কাজটি সম্পন্ন করে। তাহলে একদিনেরটা বের করলে হয়ে যাচ্ছে। এক এক দিনে এক একজন পুরুষ করে কত করে, 6 ইউনিট। তাহলে 30 জন পুরুষ কত করবে, 180 ইউনিট। কে বুঝতে পারোনি এই বিষয়টা? অঙ্ক বুঝতে হবে। শুনতে পাচ্ছ তো আওয়াজ? তাহলে এবার দেখো 12 জন মহিলা, এক একজন মহিলা 5 ইউনিট করে করে, তাহলে 12 জন মহিলা কত করবে, গুণ করে দাও, 5 × 60 ইউনিট। তো ও মানে কি প্লাস, তাহলে এক একজন মানে ওরা এক এক দিনে কত করবে, মানে 30 জন পুরুষ এবং 12 জন মহিলা এক এক দিনে কত করছে, কত করছে, যোগ করো, 240। যোগ করে কত, 240। তাহলে এক এক দিনের 240 করে করছে, সেটা দিয়ে ভাগ করলেই তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে কাটাকুটি করো, 0 0 আউট করে দিলাম, এটা করো না, এখানে সোজা হয়ে যাবে 120 ডবল এটা। তাহলে অ্যান্সার আসছে কত, কত হচ্ছে 10 ডেজ অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, খুব সুন্দর শুনবো। এবং আর ও মানেই সেম, এবং থাকলে আর এবং থাকলে আর একটা লাইন আসতো, যদি এবং থাকতো তাহলে এখানে এর আগে আর একটা লাইন ঢুকতো। ঠিক আছে, এটা মাথায় রাখবা, এবং থাকলে আর একটা কাজ, এই বা বা অথবা এখানে যদি আর একটা এবং থাকতো তখন আর একটা লাইন এর মধ্যে ঢুকে যেত। কিসে? নেক্সট, তারপর দেখো অরবিন্দ লেবেলযুক্ত দামে 30% ছাড় সহ একটি হাত ঘড়ি কিনেছেন। ভালো করে বুঝবো, লেবেলযুক্ত দামে 30% ছাড় সহ একটি হাত ঘড়ি কিনেছেন। তো অরবিন্দ যে 100 টাকা হতো, তাহলে 30% ছাড় দিয়েছে মানে কি 70 টাকা দামে সে কিনলো। তিনি যে দামে কিনেছিলেন তার 40% লাভে একটি বিক্রি করলেন। তাহলে 40% লাভ মানে কত, 140%-এ বিক্রি করলো। তাহলে 140% মানে কত হচ্ছে, 98 টাকায় বিক্রি করলো। ঠিক আছে, লেবেলযুক্ত দাম থেকে তার শতাংশ ছাড় কত, তাহলে 100 থেকে 98 এর জন্য কত ছাড় হলো, সেই দামটার শতাংশ ছাড় 2%। সোজা অঙ্ক ছিল একদম, লেবেলযুক্ত দাম থেকে তার শতাংশ ছাড় 2% আছে, অপশন এ। চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থ বছরে দ্বিগুণ হয়ে যায়, একই সুদের হারে এটির পরিমাণ 8 গুণ হবে। দেখো, তাহলে দেখো অর্থ কি বলছে, তুমি 1 টাকা মনে করলে বিনিয়োগ করলে, চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থ বছরে দ্বিগুণ হয়, তাহলে 1 বছরে কত হয়ে গেল, অর্থ বছরে দ্বিগুণ হয়, 1 বছরে 2 টাকা হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। এবার 1 বছর যেটা 2 টাকায় পরিণত হলো, তারপরের বছর এটা কত হয়ে যাবে, এটা হবে আসল। এটা প্রথম বছরের যেটা সুদ আসল, দ্বিতীয় বছরে আসল হয়ে গেল। তাহলে আবার 1 বছর গ্যাপ, কিন্তু 1 বছর করে, এক এক বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে এবছরেও 1 বছরে দ্বিগুণ, এবছরেও 1 বছরে কি হবে, দ্বিগুণ। দ্বিগুণ মানে কত হবে, 4 হয়ে যাবে। তোমার আসতে হবে কিন্তু একই সুদের হারে এটির পরিমাণ 8 গুণে আসতে হবে। ঠিক আছে, চক্র সুদে বিনিয়োগ করা অর্থ বছরে দ্বিগুণ হয়ে যায়, একই সুদের হারে এটির পরিমাণ 8 গুণ হবে। আচ্ছা, এখানে রয়েছে অঙ্কটা অঙ্কটা এখানে কিছু, এখানে একটা মিস্টেক আছে। এখানে এই অর্থ, এই এখানে একটা বছরের আগে কিছু একটা আছে, যাই হোক, এখানে যে হিসেবে সেই হিসেবে যদি দেখায়, এখানে কত আসবে 8, এই সবে তোমার 3 আসে, অ্যান্সার কত, 15 ছিল কি, 17। আচ্ছা, তোমার 6 করে নাও, 6, ঠিক আছে, ওই 6 বছরে দ্বিগুণ। দেখো তাহলে এখানে 6 বছরে দ্বিগুণ করে দাও। ঠিক আছে, ভালো করে বুঝো, 6 বছর যদি দ্বিগুণ করে দাও, তাহলে দেখো এখানে 1-এর জায়গায় 6 করে করে দেওয়া, এখানে কিন্তু 8 পেয়ে গেছে, দেখো 1-এর 8 গুণ হয়ে গেছে। তাহলে এখানেও 6 বছরের গ্যাপ, এখানেও 6 বছরের গ্যাপ, এখানেও 6 বছরের গ্যাপ, সেক্ষেত্রে 18 আসবে। একটু ডিজিট মিস্টেক ছিল, নাহলে তোমরা এটা পারতে, অপশন সি অ্যান্সার। ঠিক আছে, আর না হলে এইভাবে যেভাবে দেওয়া আছে সেই হিসেবে দেখতে গেলে 3 অ্যান্সার। তো এই জন্য
এই নাম্বারটা সবাই পেয়ে যাবা। তাও দেখো কারো 70 হতো, তাহলে সায়ন কারপা কিন্তু 70 পেয়ে গেল। দুটি ব্যক্তি একই স্থান থেকে একসাথে গন্তব্যস্থলে দিকে 3.75 কিলোমিটার/ঘন্টা এবং 3 কিলোমিটার/ঘন্টা বেগে রওনা হয়ে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যস্থানে পৌঁছলো। গন্তব্যস্থানে দূরত্ব কত? তার মানে কি বলতে চাইছে বলো? দুটি ব্যক্তি একই স্থান থেকে একই সাথে গন্তব্যস্থলের দিকে এত, দেখো তার মানে একটা জিনিস তুমি খেয়াল করো, ভালো করে বুঝবে। আমরা যদি এই গতিবেগের রেশিওটাকে উল্টে কি করতে পারি, 3.75, এটা কি আছে? গতিবেগ আছে, তাই তো? এটা কিসের রেশিও? গতিবেগের রেশিও। স্পিডের রেশিওর উল্টো কি হবে? টাইম হবে। 3:75 করতে 3.75 করতে পারি কিনা? এই পয়েন্ট টাকা তুলে দিয়ে এখানে আমরা 300 করে দিতে পারি। রেশিও করলে কত আসছে দেখো, শেখানোর চেষ্টা করছি। কারণ এখানে ডিস্টেন্স তো ফিক্স, যখন ডিস্টেন্স ফিক্স হয় তখন টাইমের উল্টো কি হয়? গতিবেগ হয়, আর গতিবেগের উল্টো টাইম হয়। ওইভাবে করানোর চেষ্টা করছি। তাহলে আমরা এখানে টাইমটা এক্সাক্ট টাইমটা পেয়ে যাব। তাহলে এখানে রেশিও করলে কত আসছে? 625, 150, আর এখানে সরি 150 না তো এখানে, আর এখানে 12, 75 আসে দেখো, 4 75 300, আর এখানে 5 75 372, তাহলে 4:5। তাহলে আমাদের হিসাবে এক ডিফারেন্স মানে কত? কত ঘন্টা? হাফ ঘন্টা। কে কে বুঝতে পারো হাফ ঘন্টা কোথা থেকে পেলাম? কে কে বুঝতে পারো যে হাফ ঘন্টা কোথা থেকে পেলাম? এই যে এখানে 30 মিনিট এগিয়ে আছে, কি 30 মিনিট এগিয়ে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কম, 1 ইউনিট এগিয়ে, আর 1 ইউনিট মানেই কত? এখানে 30 মিনিট মানে হাফ ঘন্টা। তার মানে আমাদের যা আসবে তার সঙ্গে হাফ ঘন্টা গুণ করলে অ্যাকচুয়াল অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা যদি এরকম করি যে 3.75 এটা গতিবেগ ছিল, আর আমাদের হিসাবে টাইম ইন্টু কি, সরি হ্যাঁ টাইম ইন্টু গতিবেগ করলে আমরা ডিস্টেন্স পাবো। তাই করছি, ইন্টু 4 করে দাও। এইবারে দেখো কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি, আমরা কিন্তু দেখে এসছি কত গুণ বেশি, এই যে হাফ গুণ বেশি। হাফ ঘন্টা যে, তাহলে এর সঙ্গে হাফ গুণ করবো। হাফ গুণ করলে 2 কেটে যাবে। তুমি যে কোনো একটা এ পাশেও করলেও কিন্তু একই অ্যান্সার আসবে। 2 যদি কাটো তাহলে কত আসবে অ্যান্সার দেখো তো, কত আসছে? 7.5 আসছে, 7.5। তাহলে অপশন বি কিন্তু অ্যান্সার। ঠিক আছে, 18 বি দাগে। কে কে বুঝতে পারোনি? এই অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক। এবার আমি যদি বলি এই পাঁচটা দেখাবো তাও হবে। গতিবেগ যখন 3 ছিল আমাদের হিসেবে 5 ছিল, তাহলে 3 5 কত? এটারও সোজা হয়ে যাবে, 3 5 15 হয়ে গেল ডিস্টেন্স, কিন্তু আমাদের থেকে তো হাফ গুণ, এর সঙ্গে হাফ গুণ করলে কত হবে? তাহলে 15/2 মানে 7.5 কিলোমিটার। বুঝতে পেরেছ? খুব সুন্দর অঙ্ক। নেক্সট, একটি বন্যা ত্রাণ শিবিরে 1000 শরণার্থীর 70 দিনের খাবার মজুদ ছিল। বন্যার প্রকোপ বাড়ায় 10 দিন পরে আরো 200 শরণার্থী ওই শিবিরে এলো। তার মানে কি, 1000 জন খেলে 70 দিন চলতো, কিন্তু 10 দিন পরে আবার তার মানে কি 10 দিন পরে আবার এসছে, মানে কি 10 দিনের কিন্তু খাবার খেয়ে ফেললো। তাহলে 1000 শরণার্থী 10 দিনের খাবার খেয়ে ফেললো, তাহলে 70 দিনের ভিতরে আর কদিনের খাবার পড়ে আছে? কদিনের খাবার পড়ে আছে? তাহলে 1000 জন যদি লোকই খেত তাহলে ওদের খাবারটা 60 দিন চলতো। এইটা সমান সমানই কি বলছে, 200 শরণার্থী ওই শিবিরে এলো, তাহলে আগে ছিল 1000, এখন আরো 200 এলো, তাহলে টোটাল কত হলো? 1200 হলো। তাহলে এদের কদিন চলবে? ধরে নাও x দিন চলবে, কাটাকুটি করলেই অ্যান্সার এইবার। আচ্ছা দেখো 0 0 কেটে দিলাম, এখানে দেখো 60 কত হয়? 120 হয়। 2 দিয়ে কাটলে কত হবে? 50 হবে। তাহলে এক্স এর ভ্যালু 50 দিন, অপশন বিতে যেটা আমার অ্যান্সার ছিল। নেক্সট, টাইম লাগছে কিন্তু সঠিকটা শিখিয়ে দিয়ে যাব। একটি পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে, 70% অন্তে মানে অঙ্কে আর কি, এটা অঙ্কে হবে, এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো। তাহলে এখানে দেখো উভয় বিষয়ে কৃতকার্যটা আমরা বের করতে পেরেই হয়ে যাবে। এটা যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাই যদি ছাত্রদের সকলেই কিন্তু অন্তত একটি বিষয়ে কিন্তু কৃতকার্য হয়েছে। আচ্ছা এখানে তাহলে আমাদের উভয় বিষয়ে কি করে বের করতে হয় তোমাদের জানা আছে কি? 100% থেকে যতটুকু বেশি সেটুকু হয়ে যাবে কি? উভয় বিষয়। এটা জানো তো? এটা কি জানো তোমরা?
তাহলে এটা যোগ করো, যোগ করলে কত আসে? যোগ করলে কত আসে? তাহলে 150%। তাহলে 150% হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের তো 100% হয় অ্যাকচুয়ালি, কিন্তু 150% কেন হচ্ছে? কারণ 50% যারা আছে বা এক্সেস, এই 50% কি, এই 50% হচ্ছে এমন ব্যক্তি যারা দুটো বিষয়ে কি করেছে, কৃতকার্য হয়েছে। ঠিক আছে, এই জন্য কিন্তু 150 হলো, ওই জন্য 50 জন এক্সট্রা ধরা হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে এখান দেখো 50 মানেই 150। তাহলে যদি ছাত্র সকলে অন্তে একটি বিষয়ে কৃতকার্য থাকে তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। ছাত্র সংখ্যা কত হবে? 300 হবে। অপশন এ। কোনো বুঝতে পারছো? একদম সিম্পল অঙ্ক। কে কে বুঝতে পারো নি যে উভয় বিষয়ে কৃতকার্য কি করে বের করব? যখন দুটো কৃতকার্য, মাথায় রাখবে 100% তো আমরা জানি হয়, এখান থেকে প্রত্যেকটা বিষয়ে কেউ না কেউ কৃতকার্য আছে, মানে প্রত্যেকটা বিষয়ে কেউ না কেউ পাশ করেছে। আমি যদি ধরি যে প্রত্যেকটা একটা বিষয় যদি সবাই পাশ করতো তাহলে 100% মানে 100 জনই পাশ করতো একটা বিষয়ে। কিন্তু এখানে যখন আমরা যোগ করছি, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি, তখন দেখতে পাচ্ছি যে 150% হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার মানে নিশ্চয়ই এক্সট্রা যে 50%, এটার হচ্ছে কারণ এই 50% ব্যক্তি যারা অঙ্কের ক্ষেত্রেও পাশ করেছে, আবার এর মধ্যেও পাশ করেছে ইংরেজিতে, তার জন্য কিন্তু ডবল ধরা হচ্ছে। তার মানে বলতে পারি 50% উভয় বিষয়ে কৃতকার্য। তাহলে 50 মানেই যদি 150 হয়, তাহলে 100 মানে কত? তার ডবল হবে, 300। এক ব্যক্তি তার মাসিক আয়ের 0.15 অংশ পুত্রের পড়ানোর জন্য ব্যয় করেন, বাকি টাকার 0.4 অংশ সংসারের খরচ এবং অবশিষ্ট সঞ্চয়ের করেন। এখানে সব থেকে ভালো হবে তোমাদের কি বলবো, ফ্রাকশন ভ্যালুটা করে নেওয়া, মানে কি ভগ্নাংশে আনা দশমিকটাকে, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাই যদি করো, তাহলে আমি যদি 15কে ভগ্নাংশে নিয়ে আসি, কতই লিখবো তাহলে? কত লিখবো? তাহলে 15/100 মানে কত হয়ে যায়? কাটাকুটি করো। 3/20 করবো। বেশ, 3/20। আবার এদিকে বলছি কি, পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন বাকি টাকার 0.8। 0.8 মানে কত হয়ে যাবে? কত কত? ওই 4/5 চলে আসবে। 4/5 চলে আসলো। ঠিক আছে, এবার কি করবে? সবসময় হর দুটোকে গুণ করার চেষ্টা করবে। কি করবে? হর দুটোকে গুণ করার চেষ্টা করো। তাহলে এই দুটোকে গুণ করলে কত আসবে? 100 চলে আসবে। তাহলে 100 যদি চলে আসে, তাহলে 100 এর 3/20 অংশ মানে কত হয়ে যাবে? 20 ভ্যালু কত? 100 মানে 5 গুণ, তাই 3 মানে কত হবে? 15 হবে। তাহলে বাকি আছে কত? বাকি আছে কত? বাকি অংশের বলেছে ব্যয় করেন তার, করেন বাকি টাকা, তাহলে বাকি থাকছে কত? 75। কত থাকছে? 85 না আচ্ছা 85, সরি 85। তাহলে 85 থাকছে। তাহলে 85 এর 4/5 অংশ বলছে। তাহলে কত হয়ে যাবে? 5×17 85 মানে 4×17 কত? 68। তাহলে 100-র ভিতরে টোটাল নিয়ে নিচ্ছে এত, তাহলে টোটাল কত নিলে? টোটাল ব্যয় হয়ে গেল কত? 8×5 = 13, আর 6×1 = 83। তাহলে 83। তাহলে 100%-এর মধ্যে, মানে 100 এর মধ্যে তুমি 83 পর্যন্ত কি 83 টাকা কি করলে? পুরো খরচ করলে। তাহলে সঞ্চয় কত হচ্ছে তোমার? বিয়োগ করো 17। তার মানে কি 17 মানেই 425, মানে 25 গুণ বেশি। 25 গুণ বেশি। 25 গুণ বেশি। ঠিক আছে, তাহলে 100 মানে কত? 2500। অ্যান্সার অপশন বি। এইটুকু ভগ্নাংশ করে নেবে, তাড়াতাড়ি চলে আসবে অঙ্ক। ঠিক আছে, আর ভগ্নাংশে হরগুলোকে গুণ করে দেবে, এই যাই বলুক না কেন, বাকি বলুক আর ফাঁকি বলুক। নেক্সট দেখে নাও। এই অঙ্কটা করিয়েছি, কতগুলো আছে? 6টা আছে। তাহলে 6 গুণ, এটা কত অ্যান্সার আসবে? 99 ইন্টু 6 প্লাস, এখান দেখো সবারই 7 কমন রয়েছে, তো হর সেম যখন উপরগুলো যোগ করলে 21। এটা তোমাদের কমন, পুরো ডাটা সহ কমন এটা।
ঠিক আছে, সনাং কত 54 আর এখানে সনাং 54 আর 5 কত হয় 594 প্লাস এখানে 3, তার মানে অ্যান্সার এলো কত 597। ঠিক আছে, আনসার অপশন সি। খুব সুন্দর অঙ্ক এই টাইপ কিন্তু আসে। নেক্সট দেখে নেবো 23 দাগের অঙ্ক। একটি ট্রেন ঘন্টায় 45 কিলোমিটার পথ যায়, ট্রেনটি 10 সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটি খুঁটি অতিক্রম করলো। তার মানে কি? সিম্পল লজিক বুঝবে। একটি ট্রেন ঘন্টায় 45 কিলোমিটার পথ যায়, ট্রেনটি 10 সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটি অতিক্রম করলো, খুঁটির মধ্যে দূরত্ব কত? একদম সিম্পল, যেটাই ট্রেনের দৈর্ঘ্য। দেখো একটা সিম্পল লজিক বুঝো, এইটুকু একটা খুঁটি আছে, এইখানে একটা খুঁটি আছে, ঠিক আছে? তাহলে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু মানে কত টাইম নিল? 10 সেকেন্ড টাইম নিয়েছে। এবার দেখো ওর তো আর দূরত্ব নেই, যে খুঁড়িটার কোনো কি দূরত্ব আছে না, তাহলে 10 সেকেন্ডে রাস্তার পাশে, ট্রেনটি 10 সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটি খুঁটি অতিক্রম করলো, তার মানে কিন্তু ওই খুঁটির মধ্যে দূরত্বটাই কত সেকেন্ডের হচ্ছে? 10 সেকেন্ড বলতে পারি। খুঁটি দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে 45 কিলোমিটার পার আওয়ারকে কি করো? প্রথমে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, কারণ মিটার পার সেকেন্ডে অ্যান্সার আছে। তাহলে 5/18 ইন্টু 10 করলে কত আসছে? এখানে 2 আসছে, এখানে আসছে কত? 9 দুগুণে 18, 5 9 45 হলো, এখানে 2 দিয়ে কাটলে কত আসছে? 5 আসছে। তাহলে গুণ করলে কত আসছে? 125। এটা অ্যান্সার 23। 23 ডি। সিম্পল, কিচ্ছু নেই কিন্তু অঙ্কটা। ঠিক বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছে তার মানে? একজন দোকানদার একটি আইটেমের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের 35% বেশি নির্ধারিত। তার মানে কি? এমআরপি আর সিপি যদি করি, সিপি যদি 100 হয়, এমআরপি আমার 135, এই বেশি নির্ধারণ করে। 4% লাভ করতে হলে কত শতাংশ ছাড় দিতে হবে? তাহলে এর 4% লাভ মানে ক টাকায় বিক্রি করা? 104%, সরি 8%। তাহলে 100 এর 8% লাভ মানে এসপি কত হয়ে যাবে? 108 টাকা। তাহলে তোমার ছাড় দিলে কত? ছাড় দিলে কত? এইটুকুই তো অঙ্ক, কনসেপ্ট দিয়ে করো। তাহলে 135-এ তুমি ছাড় দিলে কত? 8 আর কয় দেবো? 27 টাকা। 100-এ কত? তো এটা দেখলেই বোঝা যাচ্ছে 5 গুণ আছে এটা, তাই তো? 5 গুণ তো, 535 আর 3, 5 গুণ 10 3 13, তাহলে হয়ে গেল কত? 20% কিন্তু তুমি ছাড় দিয়েছো। অপশন বি। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত এত এবং এদের গসাগু এত হলে সংখ্যা দুটি গুণফল। তোমাদের আমি শিখিয়েছি, আমি তোমাদের কিন্তু শিখিয়েছি এগুলো, যে কি সংখ্যা দুটো কি হয়ে যাবে? গসাগু গুণ করলে সংখ্যা হয়ে যাবে। একটা হয়ে যাবে কত? 20, আর একটা হয়ে যাবে 30। এদের গুণফল কত হয়ে যাবে? 600। এবার যারা এখানে অপশনে 60 যদি থাকতো খুব ভালো হতো, অনেকটা কোনোটাই নাই, যারা করেছে ভুল করেছো। অনেকে 3 দুগুণে 6 প্লাস 10 করবে, 60 আসবে অ্যান্সার, তারা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে সংখ্যা দুটি গুণফল চেয়েছে। ঠিক আছে, গসাগু হুম, ওই যেটা নাম প্রকাশ করেছি ওগুলো হচ্ছে জেনারেল গ্রুপের ছেলে, কিন্তু পরে পরে যারা দিয়েছে, সায়ন সায়ন, ওর ওই ওই 69 হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর আরেকজন কে যেন আছে, ওর এরকম 67 না কত আছে। অনেকেই ভালো স্কোর করেছে, 60-এর পরে ওপরে অনেকেরই আছে। আর সব থেকে ম্যাক্স নাম্বার হচ্ছে 58 থেকে 59। এখানে কমসে কম পরে আবার বেড়েছে, কমসে কম 20 জন মতো আছে। আর 61 পয়েন্ট সামথিং এটা পেয়েছে প্রায় 5-7 জন এরকম।
ভালো স্কোর আছে, 63 আর 64 কাউকে দেখলাম না। নেক্সট দেখে নাও, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে বোঝাই যাচ্ছে, দেখো তোমরা হুইসেল, তো এটা সবার পরিচিত ওয়ার্ড, পরীক্ষার সময় আসবে। হুইসেল, হুইসেল বান কিন্তু আছে, এটা কি আছে উইসেল, তাহলে ইনকারেক্টলি কোনটা, তাহলে নিশ্চয়ই এটা ইনকারেক্টলি, মানে জানা ওয়ার্ডটা দিয়েই তো পরীক্ষায় আসবে। আর আমার দেখার দরকার নেই। এই রাসেল মানে কি বলতো, অ্যান্ড্রু রাসেলের নাম শুনেছো? রাসেল মানে দ্রুত, ঠিক আছে, ফাস্ট। হুম। টানেল মানে গোয়া, আর সিরিয়াল, সিরিয়াল মানে জানি না, এই সিরিয়াল মানে কিছু একটা আছে, কিন্তু হুইসেল আমার পরিচিত ওয়ার্ড, তো হুইসেলটা তো তোমরা জানি। আর এই পরিচিত গুলোই পরীক্ষায় আসবে। আইডেন্টিফাই আ গ্রামার এরর, কোথায় ভুল আছে। এ তো আই উইশ রয়েছে, উইশ, এইটা তোমাদের আমি কত ক্লিয়ার করেছি। একদম, যখন আই উইশ মানে আমি কল্পনা করছি, আই এম দ্য প্রিন্সিপাল অফ স্কুল, যদি আমি প্রিন্সিপাল হতাম, তাহলে এটা কেমন কল্পনা করা হচ্ছে, যেটা বাস্তবে সম্ভব নয়। তুমি স্টুডেন্ট আছে এখন, তো এখন তার প্রিন্সিপাল হতে পারবে না, তাহলে কল্পনা করছো। তাহলে কল্পনার ক্ষেত্রে একমাত্র আয়ের পরে কল্পনার ক্ষেত্রে ওয়্যার বসে, ঠিক আছে। এটা নিয়ে অনেকে ধাঁধাও করে যে কখন আয়ের পরে এম না বসে ওয়্যার বসে, যখন আমরা কল্পনা করি। যেমন ইফ আই ওয়্যার আ পিএম, যদি আমি পিএম হতাম, এরকম। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা সঠিক, মানে গ্লামার, বলছেন দিন দিন তোর গ্লামার বেড়ে যাচ্ছে, গ্লামার। তো এইগুলো যদি না পড়ো তো আমার কিছু করার নেই। যারা অসাধু পথ অবলম্বন করো তারা কিন্তু খুব বাজে করো, এই কারেক্টলি করো, তারা কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। আচ্ছা, এটা এটা বলো তোমাদের, আমার কি ওই এতে নেই? তোরা কে বলতে, কেউ বলতে পারবে যে তো আমার দাদা তোমাদের প্র্যাকটিস সেটে নেই এগুলো? রেকটিফাই মানে কি, সংশোধন করা। তোমরা তো অ্যামেন্ড করা, অ্যামেন্ড মানে তো সংশোধন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পড়োনি তোমরা? কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, তাহলে কি সিনোনিম কি হয়ে যাবে, অ্যামেন্ড হয়ে যাবে, ঠিক আছে। রেড, বেন্ড, ফলি এগুলো প্রায় সিমিলার মিনিং করে, যে যেগুলো কি আর সংশোধন করা যাবে না। নেক্সট, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন। তো কার্টেল, এটাও তো তোমাদের কমন। কার্টেল মানে কি, খণ্ডন করে কমিয়ে দেওয়া, কার্টেল মানে কমিয়ে দেওয়া। এক্সপ্যান্ড মানে বৃদ্ধি করা, এরর মানুষ মানে কি বৃহৎ, জায়গান্তিক, তোমাদের মুখস্থ আছে। প্রলং মানেও বৃদ্ধি করা, তাহলে এই তিনটে সেম মিনিং চলে আসলো, তাহলে নিশ্চয়ই এটা অ্যান্সার। ক্রাম্প করা, দেখো ক্রাম্প মানে দেখো একরকম গুটি পোকা আছে, ক্রাম্প করা নিজেকে গুটিয়ে নেওয়া, ক্রাম্প মানে কি নিজে গুটিয়ে নেওয়া, তাহলে কার্টেল করছো মানে কি কমিয়ে আনছো, তো ক্রাম্প মানে সেটা হবে। তুমি ক্রাম্প মানে না জানলেও বাকি মিনিং গুলো তোমার তো জানা, কারণ আমার নোটে আছে এগুলো, সেই হিসেবেও তো করা যায়। কার্টেল মানেও তো জানা, নোটে আছে। তোমরা যদি না পড়ো সেটা আমার দোষ নয়। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন, তো এটাও আছে। অ্যালিওর, তোমাদের আমি এটাও মুখস্থ করেছিলাম যে এ এল এল থাকা মানে পজিটিভ সেন্স যাবে। অ্যালিওর মানে কি বলতো, অ্যালিওর মানে আকর্ষিত করা, কি করা, আকর্ষিত করা। অ্যান্টোনিম দেখো, ফ্যাসিনেট মানে কি হয়ে যাবে, ফ্যাসিনেট মানেও কিন্তু আকর্ষিত করা হয়ে যাবে। টেম্পট মানেও আকর্ষিত করা, এন্টাইস মানেও আকর্ষিত করা, এই তিনটে সিমিলার মিনিং, মানে সিনোনিম। অ্যালিওরের সিনোনিম এন্টাইস, ফ্যাসিনেট, টেম্পট, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু রিপেল, রিপেল করা, ঠিক আছে। রিপেল মানে অবজ্ঞা টাইপের, ঘৃণা টাইপের, এই টাইপের, ঠিক আছে, তাহলে রিপেল হয়ে যাবে অ্যান্সার। স্লিক দ্য মিনিং অফ দ্য ইডিয়ম, স্ট্যান্ড অনস গ্রাউন্ড মানে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গায় দাঁড়িয়ে থাকা, তার মানে কি টু মেইনটেইন অনস পজিশন, মানে এমন এমন কিছু জন ব্যক্তি থাকে নিজের কথাতে একদম অনড় থাকে, সেই জন ব্যক্তি হচ্ছে এইটা স্ট্যান্ড ওয়ান্স গ্রাউন্ড, মানে নিজের কথাতে অটল, যে এইটা বলেছে তো বলেছে ব্যাস, এর বাইরে কোনো নড়চড় হবে না। 33 নম্বর, সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ অপোজিট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। তো ইটারনিটি কার জানা নেই যে ইটারনিটি মানে চিরন্তন, তাই তো, ইউনিভার্সাল যেটা, তাহলে ইটারনিটি মানে অপোজিট ওয়ার্ডটা কি হয়ে যাবে, পেরিনিয়াল মানেও কি, পেরিনিয়াল রিভার মানে নিত্যবহ নদী, মানে এটা বয়েই চলবে, মানে চিরন্তন। ইনফিনিটি মানেও তাই, হ্যাঁ। ইমমর্টালিটি, মর্টালিটি মানে কি মরে মরে যাবে, এই ইমমর্টালিটি যার মরণ নেই মানে এটাও চিরন্তন, তাহলে এই তিনটে সিমিলার মিনিং হয়ে গেল ইটারনিটির, তাহলে বাউন্ড হয়ে যাবে অ্যান্সার, যার ভিতরে একটা বাধা সৃষ্টি করছে, বাউন্ডেশন রয়েছে, আমরা বলি না একটা বাউন্ডেশন রয়েছে, মানে চিরন্তন নয়। অপশন সি অ্যান্সার। একটু মাথা ঠান্ডা করে ইংলিশ পড়লে হয়ে যায়।
লাভার অফ বুকস, এটা যদি না পারো আমার কিচ্ছু বলার নেই, এটা আর বলবো না, এ সম্পর্কে কিছু বলার দরকার নেই আমার। বিবলিওফাইল অ্যান্সার। তো এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেখো, এটাও তোমাদের শেখানো আছে। তোমরা যদি মুখস্থ না করো তো আমার দোষ না, আমি তোমাদের শিখিয়েছি যে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে উইথ, তারপর টুগেদার উইথ, অ্যালং উইথ, এইগুলো যদি থাকে তাহলে প্রথম যে সাবজেক্টটা আছে সেই অনুযায়ী ভার্ব বসবে। তাহলে আর আমের পরে নিশ্চয়ই আর বসে না, আর আমের পরে কি বসবে? ইজ বসবে। আমের পরে ইজ হবে, অপশন বি অ্যান্সার। আরেকটা জিনিস মাথায় রাখবে, আইদার অর, কি আইদার অর, আর নাইদার নর, নাইদার নর এইগুলো যদি থাকে, আইদার অর নাইদার অর যদি থাকে তাহলে পরের সাবজেক্ট, ঠিক আছে, পরের সাবজেক্ট অনুযায়ী অর বা নরের পরে যে সাবজেক্টটা থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। এইগুলো মুখস্থ রাখতে হবে, এই ছোট্ট ছোট নিয়মগুলো মুখস্থ না রাখতে হবে। বিশ্ব ব্যাঘ্র দিবস কবে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা, 29শে জুলাই। মার্চেন্ট অফ ভেনিস গ্রন্থটির রচয়িতাকে? এটা একটা অ্যাকচুয়ালি নাটক, বুঝলে, ড্রামা, একদম খুব একটা দারুণ একটা মানে নাটক এটা, উইলিয়াম শেক্সপিয়ারের। অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মার্চেন্ট অফ ভেনিস। কোন গ্রহের উপগ্রহ ফিমোস ডিভোস? তোমাদের সবার জানা, কি অ্যান্সার? মঙ্গলের হচ্ছে ফিমোস আর ডিমোস, দুটো উপগ্রহ রয়েছে। ডেকান ট্রাপ, এটা তোমাদের কতবার আলোচনা করেছি, ডেকান ট্রাপ আর ছোটনাগপুর মালভূমি ব্যাসাল্ট শিলা। আর যদি বলে ছোটনাগপুর মালভূমি তখন গ্রানাইট আর নিস, কারণ গ্রানাইট রূপান্তরিত হয়ে নিচে পরিণত হয়েছে। শিক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা, এটাও জানা, কিন্তু পরীক্ষায় আসে। 86তম সংবিধান সংশোধনী সালটা যদি বলে 2002 তো হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, বিখ্যাত নৃত্যশৈলী সালসা, পিওয়াই কিউ, এটা বলো। এটা পিওয়াই কিউ কিন্তু, সালসা এটা ডব্লিউবিসিএস এর সম্ভবত, পিওয়াই কিউ, সালসা অ্যান্সার হয়ে যাবে। হয় ডব্লিউবিসিএস না কেপিএসআই, এরকম কোনো একটা আনসার হবে, আমি জানি না, সঠিক মনে নেই, কেপিএসআই বা কিছু হবে, কিউবে অ্যান্সারটা সালসা নৃত্য। কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো, একদম সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা যাবে না? অপশন বি এ, কেশবানন্দ বনাম ভারতীয় মামলা হয়েছিল তামিলনাড়ু থেকে। রকম সময় 60। উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো তোমরা জানো উবের কাপ কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। স্প্রিং তোলা যন্ত্র, এই যে একটা মাথায় রাখবে, ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের পিএসসি তে এসেছিল মানে সাধারণ তুলা যন্ত্র, তাই তো? সুদীপ আছো? পিএসসি তে মানে সাধারণ তুলা যন্ত্র এসেছিল। সাধারণ তুলা যন্ত্র বলে ভর হয়ে যাবে, আর স্প্রিং তুলা যন্ত্র বলে ভার বা ওজন হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যান্সার কি করো, স্প্রিং তুলা যন্ত্র কোন স্প্রিং তুলা যন্ত্র কোন স্থানে কাজ করে না? এত স্বাভাবিক জিনিস, পৃথিবীর কেন্দ্রে। কারণ কি, জি এর মান 0 হলে সেখানে কি ওয়েট কিন্তু হবে না, ওয়েট হবে? জি এর মান 0 কোথায়? কেন্দ্রে হয় জি এর মান 0। আর ওয়েট সবথেকে বেশি কোথায় হবে? সেটা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে, মেরু অঞ্চলে, পৃষ্ঠে যেটা। নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? মঙ্গলবাড়ি না, মোগলমারি। অনেকে মঙ্গলবাড়ি, আবার অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, হাঁপানির ওষুধ তোমরা সবাই জানো, ধুতুরা গাছ থেকে পাওয়া যায়। ডাটুরিন এটা কোথায়? ধুতুরা গাছের কাঁচা ফলের ত্বকে। আর এসারবিন কোথায়? সর্পগন্ধার। হাঁপানির ওষুধ এটা কি কি ওষুধ? এটা সর্পগন্ধা কি ওষুধ? সর্পগন্ধার এসারবিন। উচ্চ রক্তচাপ, নিকোটিন তামাকে পাওয়া যায়, তাই তো। আর কুইনাইন কিসে পাওয়া যায়? ম্যালেরিয়া রোগের ওষুধ তোমরা জানো, কিসে পাওয়া যায়? সিনকোনা গাছের ছালে পাওয়া যায়। ইন্টারপোলের সদর দপ্তর তোমরা সবাই জানো, পরীক্ষায় আসে, ফ্রান্সের কোথায়? ফ্রান্সের লিওনে। ফ্রান্সের লিওনে অ্যান্সার হয়ে যাবে, তো এখানে ফ্রান্স অ্যান্সার, অপশন সি। নেক্সট, ম্যাঙ্গালোরের সন্ধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারে বারে আসে, 1784 হয়ে যাবে ম্যাঙ্গালোরের সন্ধি। নেক্সট, কম্পিউটারের প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? এটা পিওয়াই কিউ, এটা হচ্ছে বাগ, অ্যান্সার হয়ে যাবে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর? নিউ ইয়র্ক হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর 2026 কোথায় কোথায় হবে? আমেরিকার, আমেরিকা, মেক্সিকো আর কানাডা। ইম্পর্টেন্ট এটা যে নিউ ইয়র্ক কিন্তু
কি হবে, নিউ ইয়র্কে কিন্তু ফাইনাল ম্যাচ হবে। সম্প্রতি ভারতের প্রথম চালকবিহীন মেট্রো, এটা আমি তোমাদের বলেছিলাম কোনো একদিন। অ্যান্সার কি? অপশন বি, বেঙ্গালুরু। আর যদি দেশ বলে, দেশ বললে কি হয়ে যাবে? দেশ বললে জাপান। আর যদি বলে কাঠের তৈরি প্রথম একটা উপগ্রহ করেছে, সেটা জার্মানি। এগুলো মাথায় রাখতে হবে। সম্প্রতি কোন শৈলী অনুসারে অযোধ্যার রাম মন্দির নির্মিত? তাহলে অযোধ্যা, দেখো উত্তর ভারতে, মাথায় রাখবে উত্তর ভারতে কি, নাগারা শৈলী। উত্তর ভারতে নাগারা শৈলী। তো অযোধ্যা কোথায়, উত্তর ভারতে না দক্ষিণ ভারতে? উত্তর ভারতের নাগারা হবে। আর দ্রাবিড় কোথায়? দ্রাবিড় হচ্ছে দক্ষিণ ভারতে, মাথায় রাখবে। নেক্সট, সাম্প্রতিক ঘূর্ণিঝড় রোমালের নামকরণ, এগুলো পরীক্ষায় আসবে। ঘূর্ণিঝড় মাথায় রাখবে। অপশন এ, ওম্যান। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? কোনোটি নয়। 25তম, ইনি 2024-এর ডিসেম্বরের 11 পর্যন্ত ছিল, ঠিক আছে। আর 11-র পর থেকে এসছে 26, না, এটা মাথায় রাখবে। কততম? 26তম, কিন্তু সঞ্জয় মালহোত্রা, মাথায় রাখবে। সঞ্জয় মালহোত্রা হচ্ছে আরবিআই গভর্নর, ঠিক আছে। সঞ্জয় মালহোত্রা 26তম গভর্নর বর্তমানে রয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষা আসবে, এটা মিলিয়ে নিও। হয় কেপিতে না ডব্লিউবিতে পাবেই। সামাজিক কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে, তোমরা এখান থেকে একটা কোশ্চেন আসেই আসে, জানো তোমরা, পদ্মশ্রী। আচ্ছা, এটা হয়ে যাবে কিন্তু দুখু মাঝি, এটা অ্যান্সার। পদ্মশ্রী, পদ্মবিশ্রী, এগুলো মুখস্থ রাখতে হবে। রেপো রেট কে স্থির করেন? অর্থনীতি কোশ্চেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়, এটা তোমরা সবাই জানো, চণ্ডীদাস, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বরু চণ্ডীদাস, মাথায় রাখবে, বরু চণ্ডীদাস আছে একজন, কি আছে? বরু চণ্ডীদাস, শুধু চণ্ডীদাস না, বরু চণ্ডীদাস কি, শ্রীকৃষ্ণ কীর্তন। শিক্ষাশ্রী প্রকল্প, এই প্রকল্প থেকে পরীক্ষা আসেই আসে। তো হয়ে যাবে কিন্তু 2014 হয়ে যাবে শিক্ষাশ্রী প্রকল্প, গতিশ্রী, অনেকগুলো আছে, লিখে দেবে। জলবিষুব কবে? জলবিষুব 23শে সেপ্টেম্বর। জলবিষুব, মহাবিষুব, এগুলো সব মুখস্থ রাখবে। নিচের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে বেশি দামি? আনসার হবে কার্বন ডাইঅক্সাইড, CO2 সব থেকে বেশি দায়ী। নিচের প্রতিটি প্রশ্নের সংখ্যা সিরিজের একটি পদ ভুল, ভুল সংখ্যাটি নির্ণয় করো। ডিফারেন্স করতে পারো, ডিফারেন্স করলে কত আসে দেখো। 6 আসছে, তারপরে কত আসছে? 12 আসছে, তারপরে কত আসছে? 24, তাহলে বোঝা যায় 24 ডবল আসছে দেখো। 6 পরে 12, 12 পরে 24, 24 পরে কত? 48। তো 46 আর 48 কত আসছে? 46 আর 48 কত হয়? 94 হয়। কত হয়? 94 হয়। তো এখানে দেখো 96, তো তাহলে এটাই ভুল আছে, দেখার দরকার নেই। তারপর আবার দেখে নিতে পারো যে 94-এর সঙ্গে কত 800 যুগ নেই, কত হয়? 96, 96 অ্যাড করলে কত আসে, সেই হিসেবে দেখে নাও যে 190 আসছে। ঠিক আছে, তাহলে দেখতে পেলাম সঠিক, তার মানে 96টাই ভুল আছে, 94 হওয়ার কথা ওখানে, ঠিক আছে। নিচের প্রতিটি প্রশ্নে একটি পদ অনুপস্থিত, সহ একটি সংখ্যা, দেখার দরকার টাইম নেই, এখানে সিরিজ দেখো। কেন কোন ডিফারেন্স দেখো, ডিফারেন্স দেখে নাও। 325 থেকে 359 ডিফারেন্স কত? কত? 66, তারপরে 55, তারপরে 44, তারপরে কত হবে? তাহলে 22 আছে, তারপর কত হওয়া উচিত? 11 হওয়া উচিত। তাহলে তাহলে 125 থেকে 11 বাদ দিলে কত হয়? 94 হয়। তো এটাই তো অ্যান্সার ছিল, ঠিক আছে। বুঝতে পেরেছো? দেখো 66 মানে কি, 6 11 66, 5 11 55, 4 11, 3 11, তারপরে 11 আসবে, এই হবে। 11-র মাল্টিপল কমতে কমতে এসছে। এবার দেখো এখানে জিজ্ঞাসা স্থানে কি কি বসবে, দেখো ভালো করে বোঝো। জেড মানে কত? 26। টি মানে কত? 20। তারপরে এন মানে, এন মানে কত? এন মানে 14। এইচ মানে 8, আর বি মানে 2।
তো যাই হোক, এদের মিডিল মানটা আনলেই কিন্তু এই টাইপটা এরকমই, যেদের মিডিল মানটা তোমাকে নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এখানে মিডিল মান কত আসছে 26, আর 20 এর মিডিল মান 23, তাই তো। তাহলে 20 আর 14 ডিফারেন্স করে 2 ভাগ মানে মিডিল মান, ঠিক আছে, ডিফারেন্স করে 2 ভাগ, তাহলে এখানে কত আসছে, বলো বলো বলো। 17। এবার দেখো এরকমই যাচ্ছে, দেখো তাহলে 3 করে গ্যাপ কত, মানে সেম আনতে হবে, 3 করে গ্যাপ। তাহলে এখানেও যদি 14 হয় 14 থেকে তাহলে 3 কমলে কত হবে, 11তে 3 কমলে 3 করে গ্যাপ, ঠিক আছে। মুদ্রা কথা তোমাকে 3 করে গ্যাপ আনতে হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা 3 করে হবে একটা সিরিজ তুমি পেয়ে গেলে। তাহলে অ্যান্সার কি হবে, 23 মানে কত ডব্লিউ, 17 মানে কত কিউ, 11 মানে কি কে, 5 মানে ই, অপশন এ অ্যান্সার। নেক্সট, খুব সুন্দর টাইপ হলো, সোজা। এ জেড ওয়াই বি সি কি হয়ে যাবে, এ আর জেড কি পরস্পর বিপরীত, ওয়াই আর বি পরস্পর বিপরীত, সির সঙ্গে তার বিপরীতটা কি, 27 থেকে বিয়োগ করতে হয় +1, মানে 26 তো অড, 27 থেকে বিয়োগ করতে হয়, 27 থেকে 3 বার দিলে কত হবে 24, 24 মানে কি এক্স, অপশন সি হয়ে যাবে, কিছু নেই, মানে পরস্পর বিপরীতটা দেওয়া আছে। এটা দেখো ড্যাশ কটা রয়েছে দেখতে পাচ্ছিস, এ বোঝাই যাচ্ছে, দেখো পি কিউ এন ও, পি কিউ এন ও দেখেছো, দেখ খেয়াল করে দেখো, পি পি কিউ এন ও, পি কিউ এন ও ধরলেও হয়ে যাবে, তুমি যা ধরবা তাই হয়ে যাবে, পি কিউ এন ও, পি কিউ এন ও ধরলেও হবে, হ্যাঁ, তুমি যদি ধরো যে পি কিউ এন ও তাও হয়ে যাবে। হুম, পি কিউ এন ও, ঠিক। তাহলে এখানে কি যাবে, পি কিউ, পি এর পরে কি আসবে, কিউ আসবে, হ্যাঁ। আর এখানে ড্যাশটা, তাহলে প্রথম ড্যাশটা দেখো তোমরা সেই হিসেবে যদি দেখো, মানে ও পি, ওরা কি আছে, তুমি এটা ধরে নাও যে ও প্রথম ড্যাশটা আছে, তো সেটা ধরলেও হবে, যে আমি তাহলে শুরু করব এন থেকে, এন থেকে শুরু করতে পারো, হ্যাঁ, এন ও পি কিউ, এন ও পি কিউ ধরতে পারো, হ্যাঁ, এন ও এন ও পি কিউ পর পর রয়েছে, ঠিক আছে, এন ও পি কিউ, তাহলে প্রথম রাশি কি হয়ে যাবে, এন হয়ে যাবে, হুম, এন ও পি কিউ, আবার এন ও পি কিউ, এন ও পি কিউ, এন ও পি কিউ, তাহলে কোনটা হলো, এন ও পি কিউ ই অ্যান্সার, অ্যান্সারও এন ও পি কিউ এসছে, এন ও পি কিউ আসলো না, অপশন সি তো। নেক্সট, যদি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ট্রুকে এই লেখা হয় হিসাবে কোড করা হয়, তাহলে একই ভাষায় প্রেকে কি হিসাবে, দেখো টি মানে কি জানি আমরা, দেখো টির আগেরটা আর পরেরটা কি, টির আগেরটা আর পরেরটা নিয়েছে, মানে প্রথমে পরেরটা দেখো, টি মানে তো টি জোড়া দাও, দেখো এখানে কতগুলো আছে ডবল আছে, এই ডবল ডবল কিন্তু নিয়েছে, সিম্পল কিচ্ছু না, দেখো টির পরেরটা কি হবে সেটা আগে লিখেছে টি ইউ, আর টির আগে কি এস, তাহলে ইউএস নিয়েছে, আর আর এর পরেরটা কি হয় এস, আর এর আগেরটা কি হয় কিউ, তারপর এই সেম, তাহলে আর দেখার দরকার নেই, বোকামি করে দেখার দরকার নেই আমার আর, ঠিক আছে। সিমিলারলি তাহলে এটাও করবো, পি, পি মানে কি, পির পরেরটা কি কিউ, তাহলে কিউটা আগে হবে, হুম, আর পির আগেরটা কি ও, তাহলে কিউ ও, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার তো হতে পারে না। তারপরে দেখো আর রয়েছে, আর মানে তো এখানেও দেওয়া ছিল, আর মানে কি হয়ে যাবে, আর মানে এস, পরেরটা আর আগেরটা কিউ, এস কিউ, তাহলে কিউ ও এস কিউ, কিউ ও এস কিউ, কিউ ও এস কিউ, এটা উঠে গেল, ঠিক আছে। এবার দেখো এখানেও বিজেড আছে, এখানেও বিজেড, তাহলে লাস্টেরটা দেখো জেড এক্স আর এক্স জেড কোনটা হয়, তো ওয়াই রয়েছে, ওয়াই এর পর কি হবে এক্স, ওয়াই এর পর কি জেড হবে, তাই জেডটা আগে আসবে, হ্যাঁ, তাই জেড এক্স হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যান্সার, এটা কিন্তু ভুল হয়ে যাবে। সিম্পল রয়েছে, খুব সুন্দর এগুলো, নিউ নিউ টাইপ শিখছো কিন্তু সোজা, প্র্যাকটিস করলে নিউও পুরনো লাগবে না, নিউ পুরনো লাগবে প্র্যাকটিস করলে। নেক্সট দেখো, যদি একটা নির্দিষ্ট ভাষায় এন্ট্রি মানে 1 2 3 4 5 হিসাবে কোড করা হয়, স্টেডিকে এই হিসাবে করা হয়, তাহলে নিচের শব্দের জন্য সঠিক কোডটি বলুন। একটা জিনিস খেয়াল করে দেখবে যে কোনো একটা কমন অক্ষর খোঁজার চেষ্টা করো,
ই আছে, ই 3 নম্বরে কি আছে, 1 আছে, এখানে ই প্রথমে 1 আছে, তার মানে বলতে পারি যে অক্ষরের সোজাসুজি ওদের মানটা দেওয়া আছে। তার মানে ই মানে 1, এন মানে 2, টি মানে 3, এইভাবে দেওয়া আছে পরপর। এইগুলো দেখতে তোমাকে বুঝতে হয়। তাহলে এন মানে কত, এন 2 নম্বরে 2 হয়ে যাবে। ওকে, দেখো লাস্টেরটা দেখো, লাস্টেরটা দেখো, লাস্টে কি আছে, এস, এস কোথায় আছে এখানে, এস মানে কত হবে, 9, লাস্টের 9 আসবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটুকু তো ক্লিয়ার। এইবার পরিবর্তনটা কোথায়, কত নম্বরে পরিবর্তন দেখে নাও, এখানে 213 আছে 3 নম্বরে, এখানে 7 আছে, মানে 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কি আছে, এ আছে, এ মানে কত হবে, এ মানে এখানে 3 নম্বর, 4 নম্বর, এ মানে কত, 7, তাহলে 3 নম্বরে 7 আসছে কোনটায়, 3 নম্বরে 7 এটা এসে, এটা অ্যান্সার, তাহলে এটা অ্যান্সার হবে না। এইভাবে দেখেই কিন্তু তোমাকে সময়টাকে বাঁচাতে হবে, এই পর পর করতে করতে যাচ্ছে, প্রত্যেকটা টাইমটা নষ্ট হবে। দেখো এখানে দেখো কি রয়েছে, যে হাউ মেনি গোলস স্কোর লেখা হয় 5397, মেনি মোর ম্যাচেস লেখা হয় 982, এবং হি স্কোর 5 লেখা হয়েছে 163। সেই কোড ল্যাঙ্গুয়েজে গোল, তো গোল কি কমন আছে, কোনো দুটোতে নেই। গোল যখন কমন নেই, হ্যাঁ, তাহলে আমাকে কিন্তু ক্লিয়ার রাখতে, গোল যখন আমার কমন নেই, তাহলে হাউ মেনি আর স্কোরের মানটা বের করতে হবে। ঠিক আছে, তো হাউ দেখো মেনিটা কমন রয়েছে দ্বিতীয়টাতে, তাহলে মেনি মানে কত, এখানে দেখে নাও, তাহলে এখানে দেখে নাও কোনটা কমন পাচ্ছ, মেনি মানে কত হচ্ছে, তাহলে কোনটা কমন পাচ্ছ, এই দুটোর কোনটা কমন আছে, শুনতে পাচ্ছ আমার, হ্যালো, বলো মেনি কোনটা কমন, 9 কমন আছে, তাহলে মেনি মানে 9, ঠিক আছে, 9 কমন আছে। এবার তারপর দেখো মেনি গেল 9, তারপরে আর হি স্কোর 5, স্কোরের ভ্যালুটাও পাবে, এখানে স্কোরেরটা কত আসছে, 3 আসছে, 3 আসছে, তাহলে কিন্তু অ্যান্সার আমরা ক্লিয়ার বুঝতে পারছি না। অ্যান্সার কি, যদি এমন থাকতো তাহলে অ্যান্সার হয় 5 হবে আর না হয় 7 হবে, যদি এরকম অপশনে থাকতো তাও অ্যান্সার করতে পারতাম, কিন্তু আলাদা আলাদা অপশন রয়েছে, এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, তার জন্য আমরা ডাইরেক্ট লিখবো কি, ডেটা পর্যাপ্ত নয়, অ্যান্সার অপশন ডি। বুঝতে পেরেছো, কারণ হয় 5 হবে না 7 হবে, কারণ তুমি এখান থেকে তো ওই গোলের মানটা কি করে বের করবে, যদি ওই মেনির মানটা বের করতে পারছি, মেনে হাওয়ের মানটা তো বের করতে পারছো না, পাচ্ছ কি, পাচ্ছ না, তাহলে সেক্ষেত্রে ডেটা পর্যাপ্ত নয়, অ্যান্সারও মানে তাই ছিল, তাই ছিল কি। ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলল, ঠিক আছে, পুরুষটা মহিলাকে বলছে, ছবিটা, ছবিতে একজন পুরুষ কি, ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলছে, মানে মহিলাটা একটা পুরুষকে দেখে বলছে, তার ভাইয়ের, মানে এই যে পুরুষটা, ঠিক আছে, তার ভাইয়ের, মানে এই যে পুরুষের ভাই, ওকে, তার ভাইয়ের বাবা, ওকে, তাহলে এই পুরুষটারও বাবা, তার ভাইয়ের বাবা আমার ঠাকুরদার একমাত্র ছেলে, তাহলে আমার ঠাকুরদার একমাত্র ছেলে, তার মানে সে কি হবে, সিম্পল লজিক বোঝো, বলছে তার ভাইয়ের, এই যে তার ভাইয়ের বাবা, মানে বাবা আমার ঠাকুরদার, মানে মহিলাটার, এই মহিলাটার যে ঠাকুরদা তার একমাত্র ছেলে, তার মানে কি, তার একমাত্র ছেলে, তাহলে মহিলাটির বাবা কিন্তু ওটা, আমার ঠাকুরদার একমাত্র ছেলে মানে মহিলাটার কি হয়, বলো কি হয়, বাবা হয়, তার মানে কি এরা তিনজনই একই লাইনে, একই লাইনের ভাই বোনের সম্পর্ক, তাহলে পুরুষটির সাথে মহিলাটির কি সম্পর্ক, কি সম্পর্ক, বোনের সম্পর্ক হয়ে যাবে, সেম জেনারেশন চলে আসছে, কে কে বুঝতে পারো নি, দেখে নাও, এখানে বলছে একজন পুরুষ, ছবিতে রয়েছে কি একজন পুরুষ, পুরু দেখে রাখলাম, পুরুষের দিকে ইঙ্গিত করে বলছে মহিলাটা, তার ভাইয়ের, মানে এই পুরুষটার ভাইয়ের, হুম, তার ভাইয়ের, মানে পুরুষের ভাই, একই জেনারেশন, তাই ভাই এখানে ওর ভাই, ভাইয়ের বাবা এখানে ওর বাবা, মানে কি ওই পুরুষটার ভাইয়ের বাবা, মানে ওই পুরুষটারই বাবা, পুরুষের ভাইয়ের বাবাও যা, পুরুষটার বাবাও তাই, তাই তো নাকি, তাহলে পুরুষটার বাবা, মহিলাটা কি বলছে, ওই যে পুরুষের বাবা, মানে পুরুষের ভাইয়ের বাবা মানেই তো আমার বাবা, মানে পুরুষটার বাবা, তাহলে পুরুষটার যে বাবা,
সে এবার আমার কি হচ্ছে, আমার ঠাকুরদার একমাত্র ছেলে। আচ্ছা, আমার ঠাকুরদার একমাত্র ছেলে মানে আমার কি হয় সে? আমার ঠাকুরদার একমাত্র ছেলে, সে কি হবে? আমার বাবা হবে। তাহলে পুরুষটার বাবাও যে, আমার বাবাও সে, তাহলে মহিলাটার বাবাও সে। তাহলে এরা তিনজন তো একই জেনারেশন চলে আসলো, পুরুষটার ভাই আর মহিলা, তার মানে এরা ভাই বোনের রিলেশন, তাহলে বোন হয়ে যাবে, এইটুকু তো। পি হলো কিউ এবং আর এর ভাই। আচ্ছা, পি হলো কিউ এবং আর এর ভাই, তাহলে পি হচ্ছে কি ভাই, প্লাস চিহ্ন পুরুষ, কি কিউ এবং আর এর ভাই। ওকে, এরা ভাই বোনের সম্পর্ক সব, কিউ এবং আর এর ভাই। ওকে, এস হলো আর এর মা, মানে তিনজনই মা। মা মাইনাস লিখে রাখো, ছোট্টটা মাইনাস মানে মহিলা বোঝাতে। এস হলো আর এর মা, টি হলো পি এর পিতা, মানে এরা স্বামী স্ত্রী আর কি। টি হলো পি এর পিতা, মানে এরা ভাই বোন যেহেতু, এটা স্বামী স্ত্রী, কিন্তু এটা বুঝে গেলাম, কিন্তু আমরা এটা কিন্তু বুঝে গেলাম যে স্বামী স্ত্রী, ঠিক কি না? এটা কিন্তু আমরা বুঝে গেলাম, কারণ এদের মা যদি এইটা হয়, এরা তো হচ্ছে তিনি ভাই বোনই। হুম, তা ওদের মা হচ্ছে এস, আর এর মাও যা, পি কিউ এর মাও তাই, এখানে পি এর মানে যা বাবা যা, এদের বাবাও তাই। নিচের কোন বিবৃতি নিশ্চিত ভাবে সত্য হতে পারে না, মানে কোনটা একদম সত্য হবে না? টি হলো কিউ এর পিতা, টি হলো কিউ এর পিতা, হ্যাঁ হতে পারে, হতে পারে। বলছে না মানে হতে পারে, এটা অ্যান্সার করা যাবে না, কারণ বলেছে কি কোনটা নিষিদ্ধ হবেই না একদম। এস হলো পি এর মা, এস হলো পি এর মা, হ্যাঁ এটাও হতে পারে, তাহলে এটার অ্যান্সার নিতে পারবো না। পি হলো এস এর ছেলে, পি হলো এস এর ছেলে, হ্যাঁ সঠিক, তাহলে এটাও নিতে পারবো না। কিউ হলো টি এর ছেলে, কিউ হলো টি এর ছেলে, ছেলে বা মেয়ে এটা কিন্তু সঠিক বলতে পারছে না, ঠিক আছে, নিশ্চিতভাবে সত্য হতে পারে না। এখানে কিন্তু জেন্ডারটা বলা নেই, দাঁড়াও একটু দেখে নি। টি হলো কিউ এর পিতা, টি হলো কিউ এর পিতা, হ্যাঁ এটা ঠিক। এস হলো পি এর মা, হ্যাঁ নিতে পারবো নিশ্চিত ভাবে। পি হলো এস এর ছেলে, পি হলো এস এর ছেলে, হ্যাঁ এটাও তো বলা আছে, কিন্তু কিউ টি এর ছেলে এটা বলতে পারবো না, কারণ কিন্তু এখানে জেন্ডারটা কিন্তু বলা নেই। কিউ আর আর এর কিন্তু জেন্ডার বলা নেই, ঠিক আছে, এই জন্য কিন্তু এটা অ্যান্সার হতে পারে না। নেক্সট, এখানে কি বলেছে, কে ক্রিকেট ভালো খেলে, এই টাইপের কিন্তু এসআইতে আসে। ঠিক আছে, সুরেশ গম্ভীর ও মহেশ ফুটবল ও টেনিস ভালো, হকি ভলিবল ও ক্রিকেট। দেখো কি বলছে, রজনীশ কবিতা সুরেশ গম্ভীর ও মহিষ এবং ভালো খেলোয়াড়। দেখো এখানে অ্যান্সার কি চাইছে, হকি ভলিবল ও ক্রিকেট কে ভালো খেলে। তাহলে এখানে আমরা কাটতে কাটতে যাব, মানে কি হকি রাখবো, ভলিবল রাখবো, আর ক্রিকেট রাখবো, যে তিনটেই খেলছে এরকম। দেখো তাহলে ভালো খেলোয়াড়েরা, মহেশ বন্ধু এবং ভালো খেলোয়াড়, ওকে। রজনীশ ও কবিতা হকি ও ভলিবল ভালো খেলে, তাহলে হকি আর ভলিবল এই দুটোকে আমরা রাখবো, কিন্তু কারণ এরা হকি আর ভলিবল খেলে, কারণ হকি ভলিবল এখানে বলেছে, তার সঙ্গে এরা দুইজন কিন্তু হতে পারে। সুরেশ ও রজনীশ হকি ও টেনিস খেলে, এখানে কিন্তু টেনিসের কথা বলেনি, হকি আর টেনিস বলেনি, বলেছে কি তাহলে সুরেশ আর রজনীশ কিন্তু অ্যান্সার হবে না। তাহলে এখানে পড়ে রইলো কে, কবিতা পড়ে রইলো, কিন্তু রজনীশ তো হবে না অ্যান্সার, হবে কি, হতেও পারে, দেখে নিচ্ছি, রজনীশ রেখে দাও। কিন্তু এখানে দেখো হকি আর টেনিস বলেছে, কিন্তু রাজনীশ সুরেশ তো অ্যান্সার হবে না। কারণ দেখো ও টেনিস খেলে বলেছে, আচ্ছা। গম্ভীর ও কবিতা ক্রিকেট ও ভলিবল খেলে, তাহলে কিন্তু এখানে আমরা বুঝে গেলাম, দেখো যে গম্ভীর আর কবিতা ক্রিকেট খেলছে ভালো। তাহলে কবিতা কিন্তু দেখো, কবিতা এখানে হকিও খেলছে, ভলিবলও খেলছে, আবার এখানে ক্রিকেটও খেলছে, অ্যান্সারে তাই চেয়েছে, হকি ভলিবল ও ক্রিকেট, অপশন সি অ্যান্সার। এইভাবেই কিন্তু করবে, টাইমটা কম লাগবে, না হলে কিন্তু ভাই টাইম বেশি লেগে যাবে। কে কে বুঝতে পারো না এবার বলো, বুঝতে পেরেছো সবাই? এইভাবেই করবে, খুব সুন্দর করে করার চেষ্টা করবে, টাইম নষ্ট করবে না। দেখো এন এর ভ্যালু 14, ই এর ভ্যালু 5, ডব্লিউর ভ্যালু 23, এস এর ভ্যালু 19, জাস্ট মান পাঠাবে, অ্যান্সার বেরিয়ে আসবে, তাই তো। এন এর ভ্যালু 14, ই এর ভ্যালু 5, এইভাবে কিন্তু দিয়েছে। পি এর ভ্যালু কত, 16, 1, 16, 5, 18, 16, 1, 16, 5, 18, কোথায় আছে 16, 1, 16, 5, 18, অপশন সি, কিছুই নেই, খুব সোজা এগুলো। আর চাল গম ভুট্টা কি হবে, তো আমরা জানি যে চাল গম একসঙ্গে একটা সম্পর্ক, জোয়ার বাজরা ভুট্টা এগুলো একটা সম্পর্ক, জোয়ার বাজরা তারপর হচ্ছে কি না মিলেট, এই জাতীয় একসাথে।
খাদ্যশস্য, তার থেকে বড় কথা এগুলো হচ্ছে খাদ্যশস্য। তামাক, পাট, তুলো এগুলো তার খাদ্যশস্য না। খাদ্যশস্য কি? তাহলে এটা তো হতেই পারে না। নেক্সট দেখে নাও চিত্রটি, দেখো কি বলছে। এখানেও অ্যান্সারটা কি চাইছে, চিত্রটি ছাত্রকে প্রতিনিধিত্ব করে যে নৃত্যশিল্পী কবি, আচ্ছা আমরা দেখেই বুঝতে পারছি যে ইচ্ছে চিত্রটি অধ্যয়ন করুন সেই অঞ্চল থেকে চিহ্নিত করুন যা ছাত্রদের প্রতিনিধিত্ব করে, যারা কবি গায়ক উভয় কিন্তু নৃত্যশিল্পী নয়। তাই নৃত্যশিল্পীর মধ্যে আসলে কিন্তু সেটা নেওয়া যাবে না। তার মানে কি, এই অ্যান্সার গুলো কিন্তু একটাও হবে না, এই অ্যান্সার গুলো একটাও হবে না। ঠিক আছে, এই অ্যান্সার হবে না। আর বলছে কি কবি আর গায়ক হতে হবে, তাহলে সিঙ্গার আর গায়ক হতে হবে। তাই এর মধ্যে বাধা পড়লো কে? এ তো শুধু পোয়েট, এটা নেওয়া যাবে না। আর এ তো শুধু সিঙ্গার, তাহলে এটাও নেওয়া যাবে না। তাহলে কবি আর গায়ক টি হয়ে যাচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে কিন্তু অপশন বি, খুব সুন্দর দিয়েছি। নেক্সট, একটি বাস দুপুর 12টা 25টায় ছেড়ে যায় এবং সকাল 10টা 45টায় গন্তব্যে পৌঁছায়। যাত্রার সময়কাল কত? নেওয়া ঠেলা কত বলো? কত হচ্ছে বিয়োগ করে? 24 ঘন্টা, 22 ঘন্টা 20 মিনিট। একটা কিছু হলো, জাস্ট জাস্ট বিয়োগ। এটাও ভুল করেছিলে, হাই কপাল, কপালের নাম গোপাল। আরে বাবা, একটা সিম্পল লজিক এইটুকু মনে রাখতে পারো নি? এটাকে তুমি সমান ধরে নাও, বলে দাও এটুকু ধরে নাও তুমি, হ্যাঁ 12টা ধরে নিলাম, হ্যাঁ 12টা ধরে নিলাম। ঠিক আছে, 12টা ধরলাম, আজকে দুপুর 12টা ধরে নাও, রাত 12টা, তাহলে 12 ঘন্টা, আবার ওই দুপুর 12টা ধরো, তাহলে কত হলো? 24 ঘন্টা। কিন্তু 24 ঘন্টা তো না, এখান থেকে কত কম? 45, আর এদিকে দেখো তার থেকে 25 ধরো বাড়তি ছিল, তাহলে আবার কম, তাহলে টোটাল কত কম হয়ে গেল? তাহলে এখান থেকে 45 থেকে 25 থেকে 45 মাইনাস চলে যাবে, মাইনাস চলে যাবে মানে তোমার এটাকে এই ধরতে পারতে। তাহলে টোটাল কত আসছে? 10টা 35, তো ধরো 12 ঘন্টা, মানে 12টা 25 আসছে, তারপরে আবার 12টা 25 আসছে। দেখো তাহলে 24 ঘন্টার থেকে এই 25 থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলে 20, তাহলে এখানে 2 ঘন্টা 40 মিনিট কম আসছে, মানে এরকম আসছে। হিসাব করে দেখবা চলে আসবে 22 ঘন্টা। এটা এই যে ঠিকঠাক হিসাব না করতে পারে সেটা তো আমার দোষ না। 2007 সালের ক্যালেন্ডারটি কোন বছরের জন্য একই হবে? কোন বছরের জন্য কি করতে হয় মনে আছে তো? কি করে করতে হয় মনে আছে তো? তোমাদের বলেছিলাম যে 4 দিয়ে ভাগ করতে হয়। কি? 4 দিয়ে ভাগ করলে দেখতে পাবো যে, হুম, বাক্সে যদি 1 আর 3 থাকে কি হয়? 11 যোগ হবে, তাই তো? 1 আর 3 তো, না 2 আর 3? ভুলে গেছে এরা। এখানে 11 যোগ হবে, ঠিক আছে? 7 আর 11 কত হয়? এটা তো বুঝে গেলে। আর 2 থাকলে কত হয়? আচ্ছা, ঠিকই বলেছো। ও ঠিকই বলেছে, 2 আর 1 থাকলে, 2 আর 3, 2 আর 3, 1 থাকলে আমি বলেছি, 1 থাকলে 6, আচ্ছা আর শূন্য থাকলে তো 28। 11 মাথায় রাখবে, হ্যাঁ। আর অবশিষ্ট যদি কিছু নাই থাকে তাহলে 28। এবার কখনো কখনো কত যোগ করতে হয়? 28 বাদ দিয়েও কত যোগ করতে হয় বলেছিলাম, বলো? শূন্য থাকলে কখন কখন 28-এর জায়গায় কত যোগ করতে হয়? 40 যোগ করতে হয় বলেছিলাম তো। হয় 28 করতে হবে, না 40। মাথায় রাখবে যে সালটা লিপিয়ার তোমার কিন্তু লিপিয়ারই আসতে হবে, হ্যাঁ। এটা কিন্তু মাথায় রেখো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন অ্যাজ পার এক্সাম্পল 1872, অ্যাজ পার এক্সাম্পল 1872, 72কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 0, 0 মানে 28, যোগের সঙ্গে 28 যোগ করলে কত হয়? 1900 হয়, তাই তো? 1900 হয় তো? এবার একটা জিনিস ভাবো, সিম্পল লজিক দিয়ে ভাববে যে 1872টা কি? বলো বলো। 1872টা লিপ ইয়ার,
তাহলে এখানে 360 লিপ ইয়ার মানে কদিনে এক বছর হয়? ঠিক আছে, 1872। তো আমি 1872 সালটা লিপ ইয়ার নয়? এ কি ভাবছে? তা 1800 কেন আমি 4 দিয়ে ভাগ করবো? এ তো ভুলে গেছে রে, কদিন ক্লাসে আসে না তো কি জানি না। যাই হোক, দেখো 1872 হচ্ছে লিপিয়ার। লিপিয়ার দেখতে গেলে কি করতে হয়, যদি আমার শতক আসে তখন 400 দিয়ে, মানে এটাকে আমরা 400 দিয়ে ভাগ করে দেখবো লিপিয়ার কিনা। কিন্তু কিন্তু এটা এটা দেখো কি 72 আসে, মানে কি শতক নেই, শতক মানে দুরুশূন্য, দুরুশূন্য যখন থাকে তখন 400 দিয়ে ভাগ করে দেখি যে লিপিয়ার কিনা। কিন্তু এটাকে 4 দিয়ে ভাগ করলে এটা লিপিয়ার। তাহলে 1872 লিপিয়ার মানে কদিনে বছর হবে? 360 দিনে। কিন্তু তাহলে অবশিষ্ট তো লিপিয়ার মানে 28 যোগ করতে আমরা জানি। তাহলে 28 যোগ করলে তো 1900, তাহলে হিসাব মতো 1900 অ্যান্সার হবে। কিন্তু দাদা বলছে কি 1900 অ্যান্সার হলে ভুল হয়ে যাবে। কেন? কারণ 1900 তো লিপিয়ার নয়, কারণ 400 দিয়ে ভাগ করে দেখবে 1900 লিপিয়ার হয় না। লিপিয়ার হয় না, কারণ 1900 সালটা 365 দিনে। তাহলে এটা 366 দিনে, এটা 365 দিনে। তাহলে একই ক্যালেন্ডার তুমি আনতে পারবে না। তার জন্য বলা হয় কি, যখন এমন সিচুয়েশন তৈরি হয় তখন কি করতে হয়, এর সঙ্গে 40 যোগ করতে হয়। 40 যোগ করলে কত হবে? কত হচ্ছে? 1912। 1912 তো যোগ করে দেখো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসে গেছে, কিন্তু পুরো প্রিভিয়াস ইয়ারে। এর আগেও বুঝিয়েছি, আবার বুঝালাম। যদি অধিবর্ষ নয় এমন বছরের প্রথম দিন যা হবে, শেষের দিনও কি হয় তাই হয়। অপশন বি। এটা বোঝার কি আছে? এটা তো শিখেছো তোমরা, শিখেছো না? যদি অধিবর্ষ নয় এমন দিন প্রথম দিনে যা হয় শেষের দিনে কেন হয়, ক্লিয়ার করছি। অধিবর্ষ নয় মানে কি, এমনি নর্মাল ইয়ারের কত হয়? 365 দিন। কত হয়? 365 দিন। তাহলে প্রথম দিন থেকে 365 দিন ডিফারেন্স করলে কত হবে? 365 ডিফারেন্স হবে 364। 364কে 7 দিয়ে ভাগ করে কত হবে? দেখো অবশিষ্ট 0 থাকবে। তাহলে অবশিষ্ট যদি 0 থাকে, তাহলে প্রথম দিনও যে বার আসলো শেষের দিনও সেই বারই আসবে। অ্যান্সার বি। এই জন্যই তো কি করা হয়, শেষের দিনও যদি শুক্রবারই আসে, তার জন্যই তো বলে পরের বছরে +1 করতে হয়। প্রথম বছর পরের বছরে কি হয়, +1 হয়ে যায়। এটা তো আমরা শিখেছি, তাই না? ওই জন্যই তো কি, যদি এবছরে আমার শুক্রবার 1 জানুয়ারি শুক্রবার হয়, সামনে বছরে গিয়ে কি হয়, +1 হয়ে যায়। এই জন্যই, জাস্ট আর কিচ্ছু না। কারণ শেষের দিন তো সেম হয় ক্যালেন্ডার। বড় অক্ষরে একটি শব্দ পরে আরো 4টি শব্দ দেওয়া আছে, এর মধ্যে শুধুমাত্র প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে একটি গঠন করো। আচ্ছা, মানে এটার ইমপ্রেশনস দিয়ে কোন শব্দটা বের করা যাবে আর কি। দেখো একটা দেখ, সেন্টার, SENTRE, আর এর ভিতরে নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। রিমেইন তো আর নেই। পেন্সিল, এল নেই। দেখো এর মধ্যে ইমপ্রেশনের মধ্যে দেখো পেশেন্স, ইমপেশেন্স। পেন্সিলের ভিতরে কি নেই? তাহলে এখানে আমাদের এল নেই, তাহলে এটা অ্যান্সার ইম্প্যাক্ট। মাথায় রাখবে এই যে পি দিয়ে দেখো শুরু, পেশেন্স, PATIENC, পেশেন্স। পেশেন্সের প্রেফিক্স কি হয়ে যাবে? IM। পি দিয়ে শুরু হওয়া মানে তার আগে কি দিয়ে যুক্ত করতে হয়? নেগেটিভ আনতে গেলে IM যুক্ত, যেমন পসিবল ইম্পসিবল হয়ে যায়। রীতা একটি বিন্দু থেকে দক্ষিণ দিকে 35 কিলোমিটার ভ্রমণ করেছিলেন। ভালো করে বোঝো, দক্ষিণ দিকে সে নাকি 35 কিলোমিটার, তাহলে এটা এখানে আছে দক্ষিণ দিকে 35 কিলোমিটার এলো, বেশ ভালো কথা, এটুকু 35 কিলোমিটার। এবং তারপরে বাম দিক গুলো, তাহলে এর বাম দিক কোনটা হবে? এই দিকে হয়ে যাবে কিন্তু বাম দিক, কারণ এই দিকে এসছে মানে এর বাম দিক তুমি যদি ভাবো তাহলে উল্টোটা হয়ে যাচ্ছে বাম দিক। তাহলে বাম দিক কি বললো? 35 কিলোমিটার গেলেন, তারপরে বাম দিকে ঘুরলেন 20 কিলোমিটার, তাহলে বাম দিকে এটুক গেলে কত? 20 কিলোমিটার। ওকে, ওটা 20 কিলোমিটার এলো। ভেরি গুড। তারপরে কি বলছে? এবং অবশেষে আবার বাম দিক ঘুরলেন 35 কিলোমিটার। তাহলে আবার বাম দিক মানে এর বাম দিক এইটা, এই দিকটা গেল আবার 35, তাহলে এইটাও 35, এইটাও 35, সেম পজিশনে চলে আসলো, আবার সোজাসুজি চলে আসলো। ঠিক। বলছে কোন দিকে সে শুরু বিন্দু থেকে, মানে আচ্ছা মানে শুরু বিন্দু থেকে কোন দিকে আছে, একটু এখানে মিস্টেক আছে তো তোমরা বুঝে গেছো আশা করি। এই শুরু বিন্দু থেকে এটা কোন দিকে, এরকমটাই আগের দিন করিয়েছিলাম। কোন দিকে আছে এটা? তো এটা ইস্ট আছে, পূর্ব দিকে আছে। অপশন বি হয়ে যাবে। নেক্সট, অক্ষরের সারিতে একটি অক্ষর বাম প্রান্ত থেকে পঞ্চমতম, তাহলে বাম প্রান্ত থেকে কততম? এটা পঞ্চমতম। ওকে,
আবার বলছে ডান প্রান্ত থেকে এই জায়গাটা আবার কত 12। তাহলে কি করতে হয় দেখো, একটা বিষয়কে ডবল ধরা হচ্ছে, তাহলে যোগ করো, 12 আর 5 কত হয় 17। তো একজনকেই একজনকেই ডবল ধরা হচ্ছে, তাহলে এক এক মাইনাস হয়ে যাবে, ডবল ধরা যাবে না, একই ব্যক্তিকে ডবল ধরা তো যাবে না, তাহলে কত হয়ে যাবে, এক মাইনাস করলে 16 হয়ে যাবে, অপশন বি। নেক্সট, এটা দেখো মিরর ইমেজের ক্ষেত্রে একদম সোজা। হুম, তো মিরর ইমেজের ক্ষেত্রে কি করতে হবে, মিরর ইমেজ বলেই দিয়েছে। মিরর ইমেজ কি হয় দেখো, এই যেটা আছে কি হয়ে যাবে, এর সাইড পরিবর্তন হবে কিন্তু ওপর নিচে কিন্তু পরিবর্তন হবে না, যেটা ওপরে আছে ওপরেই থাকবে। তাহলে প্রথমেই এই অ্যান্সারটা হবে না, তীর ওপরে আছে মানে তীর ওপরেই থাকবে, ঠিক আছে, এটাও নিচে, তাহলে এটাও অ্যান্সার হবে না। এবার দেখো এবার কি হবে, তীরটা যেটা এই দিকে আছে সেটা কিন্তু এবার এই দিকে চলে আসবে, বেশ, এলো এই দিকে, দেখো দুটোতেই এই দিকে আছে। এইবার দেখো এটা কিন্তু নিচেই আছে মানে নিচেই থাকবে, সাইড কোনো চেঞ্জ হবে না, কিন্তু এটা উপরে করে দিয়েছি, ওপর নিচে কখনো চেঞ্জ হয় না, যে যে সাইডে আছে সেই সাইডে, কিন্তু কাত কোত হয়ে যেতে পারে, আর দুটোই নজদিক থাকবে, এটা এইদিকে আছে মানে কি এটা এই দিকে থাকবে, যে নিচের দিকে ছিল নিচের দিকেই থাকবে, জাস্ট সাইড চেঞ্জ হবে, উপর নিচে চেঞ্জ হবে না। বুঝতে পারলে কি করলে? আর না হলে কি করতে হবে, কি করতে হবে শিখিয়েছি মনে আছে তো, কোশ্চেনের উপরে টাইপ করে এরকম করে দাগিয়ে নেবে। নেওয়ার পরে পৃষ্ঠাটা উল্টে যে পৃষ্ঠাটা উল্টে দেবে, উল্টে যেটা দেখতে পাবে সেটাই তোমার অ্যান্সার, এটাও শিখিয়েছি তোমাদের। তো এখানে অ্যান্সার কিন্তু 3 নম্বরটা এলো। নেক্সট, আচ্ছা, বিলাসিতা কিছু উত্তর, সমস্যা চিত্র আর উত্তর চিত্র, কোনটা হতে পারে? তো এখানে দেখো পাতাটা প্রথমে এরকম মানে ঘড়ির মতো আছে, কত ডিগ্রি যাচ্ছে দেখো, কত ডিগ্রি করে এগোচ্ছে, ভালো করে বুঝলেই তোমরা বুঝতে পারবে, ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটাটা কতটুক করে এগোলো। তাহলে এখানে প্রথম কটা বাজছে, গ্যাপটা বুঝলেই বুঝতে পারো এখানে কটা বাজছে, ঘন্টার কাঁটাটা কতটুক গেল, মিনিটের কাঁটা কতটুক গেল। ঘন্টা মানে ধরে নাও এই, এইটা ধরে নাও ঘন্টার কাঁটা, যেটা একটুখানি কালো করে দেওয়া আছে, ওটাকে যদি আমরা একটু ঘন্টার কাঁটা হিসেবে ধরি, তাহলে দেখো কি হবে, কি হচ্ছে, তাহলে ও ছিল এইখানে আর আসলো কত, এই সোজা এলো, মানে কতটুকু এলো, কতটুকু এলো বলো বলো, কত ডিগ্রি এলো, 180 আর 90 কত হয়, কত এলো, 270 এলো। তাই 270 করে রাউন্ড মারছে, কি মারছে, 270 করে রাউন্ড, দেখো সেম প্রত্যেকটা 270 করেই রাউন্ড মারছে, তাই তো। আর মিনিটের কাটাটা কতটুকু, তাহলে ঘন্টার কাটা, ঘন্টা মানে কি, ঘন্টার মধ্যে বলতে ধরে নিলাম ঘন্টা, এইটা এইটা একটা কাটা, এই কাটাটা কত করে রাউন্ড মারছে, 270 ডিগ্রি করে রাউন্ড মেরে দিচ্ছে, ঠিক আছে। আর এই যে শুধু পাতা রয়েছে একটা, সেটা কতটুক করে মারছে দেখে নিতে হবে, এটা এই কোণায় এসে দেখো, এটা কিন্তু এই কোণায় এসছে, এই কোণায় এসছে মানে কি এখানে ছিল, কত ডিগ্রি, 90 ডিগ্রি আর 45 ডিগ্রি, মানে 135 ডিগ্রি করে যাচ্ছে, ব্যাস এইটুকু বুঝলে হয়ে যাবে। পরেরটা তুমি চেক আউট করো, দেখবো তাই পাবে, পরেরটা চেক আউট করো, দেখো তাই আসছে, আসছে কিনা বলো, আসছে কি, তাই আসছে। তাহলে সেম একটা, তাহলে এইটা 270 ডিগ্রি যাচ্ছে, এটা 135 ডিগ্রি, তাহলে এইবার এইটা হিসাবে করো, এইটা হিসাবে করলে কত, কোথায় আসবে, এই শখটা আমরা যদি ওদের হিসাবে না গিয়ে আমাদের মতো একটা ভেবে নিই, তাহলে এইটা যদি আসে, ও এই দিকে আছে, এবার এই দিকের থেকে 270 ডান দিকে ঘুরছে, সব ডান দিকে ঘুরছে, 270 যদি তাই এই সোজা করে আসলে কত হবে, 180 আসবে, 180 পরে আবার কত যোগ করতে হবে, 90, তাই তো, কত যোগ করতে হবে, 90, 90 মানে কত হয়ে যাবে, 90 মানে কোথায় সেটা, তার মানে এই কোণায় আসবে, এরপরে 90 ডিগ্রি মানে এইখানে আসছে, ঠিক আছে, এইখানে কিন্তু আসছে, তাহলে এইখানে তোমার এই কর্নারটা কিন্তু আসছে, তাহলে এই কর্নার মানে কি, কালোটা আমার এই সোজা আসছে, এই সোজা আসছে, ওকে, এই সোজা আসছে কি, ভুল ভাল বললে হবে কেন, হ্যাঁ ঠিকই তো আছে, ভুল ভাল বললে তো হবে না বস। এটা তো আসছে, ঠিক আছে, এখানে আসছে 180, আচ্ছা এরকম যাবে, এরকম, সরি সি উত্তর দিতে হবে। আচ্ছা 270 না, ওটা ওটা হয়তো 270 আমরা ভুল দেখেছি, তার মানে 270 হচ্ছে না, এটা দেখো ভালো করে দেখো, 270 না, তাহলে ওটা হচ্ছে 180 আর 45। মুদ্রা কথা এইটা এখানে ছিল, এরপরে এইটা আছে, তো এখানে এইটুকু, হ্যাঁ হ্যাঁ, আমার একটা ভুল হিসাব করেছি, 270 না, দেখো তোমরা বুঝতে পারবে, মানে
জাস্ট কিচ্ছু না, আরো একটু সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি, কোন ফোন মনে যদি নাও রাখতে পারি, যে এটা এটা এই দিকে আছে, ভালো করে বুঝো, এটা এই দিকে আছে, তারপরটাকে এই দিকে ঘুরে উল্টো দিকে এসে তার থেকে অর্ধেক। ঠিক আছে, দেখো তাই আছে, তারপরটাও তাই আছে, দেখো তাহলে এখান থেকে এর উল্টো দিক কোনটা হয়ে যাবে, এখানে যদি থাকে হিসাব মতো থাকছে এইখানে, তাহলে এ পাশে উল্টো দিক আছে 180, তার থেকে আবার একটু যাচ্ছে, আবার এখানে যাচ্ছে, এখানে কত যাচ্ছে, একটা গ্যাপ যাচ্ছে, দুটো গ্যাপ যাচ্ছে। ও এটা আবার বাড়ছে, বুঝলে, এটা আবার কিন্তু বাড়ছে, বাড়ছে কি, এটা এখানে আসলো, তাহলে এখানে আসবে, এর অর্ধেক আসবে না, এবার কিন্তু বাড়ছে, 45 ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 45 ডিগ্রি করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা একটু খেয়াল রাখবে, ঘড়ির পুরো কনসেপ্ট না থাকলে কিন্তু এটা বুঝতে পারবে না, যদি বা ছবিটা অস্পষ্ট, ওই জন্য সমস্যা হচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, যে প্রথমে এটা এই দিকে ছিল, পুরো যদি আমরা একটা ঘড়ি করে নিই, রাউন্ড মারছে যখন, তখন এটা কিন্তু এই সাইডে আসলো, এই সাইডে আসছে, মানে কত ডিগ্রি ঘুরলো দেখো তো, কয় ডিগ্রি আসলো টোটাল, এটা তো 45 ডিগ্রি আছে, আর এখানে আসলে কত ডিগ্রি হবে, তাহলে এইটুকু 90, এটুকু 90, 180 আর 45 কত হয়, 225 ডিগ্রি এলো। তারপরটা দেখো আবার এইখানে ছিল, এবারে দেখো এইখানে এসে, তার মানে কত ডিগ্রি আসে দেখে নাও, এখানে 100, এই পর্যন্ত আসলে তো 180, 180-র পরে এই পর্যন্ত আবার যদি আসে কত হবে, 90, 180 আর 90, মানে 90 ডিগ্রি করে বাড়ছে, 90 ডিগ্রি করে বাড়ছে, তাই না, +25 +45 কত হচ্ছে, 180, 90, 270, 270 আর 45, মানে 90 ডিগ্রি করে বাড়ছে, 315 ডিগ্রি। তারপরে যদি হয় 315 ডিগ্রি, তারপরে আবার কত ডিগ্রি বাড়বে, পুরো রাউন্ডটা মেরে দেবে, দিয়ে তারপরে আবার 90 ডিগ্রি এক্সট্রা আসছে। ঠিক আছে, তাহলে এইখানে যদি এ থাকে 180, 80, 360, মানে এইটা 180, তো আবার এখানে আসবে 180, তারপরে আবার একটু এই কত আসবে, মানে 90 ডিগ্রি অ্যাড করে, এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাড করলে কত হয়, 90 ডিগ্রি অ্যাড করলে কত হয়, করো করো, 405। তাহলে এর থেকে 405 ডিগ্রি করা মানে কি, 360, মানে দেখো 360 মানে কি, আবার রাউন্ড দিয়ে জায়গায় আসলো, মানে এই কোণায় আছে মানে কি, আবার জায়গায় আসলো, তারপরে আবার কত, 360 পর্যন্ত আবার কত ডিগ্রি দেখলাম, 45, তাই তো, আর এই কোণায় আছে তো, দিয়ে আবার যদি আমি যাই, কত গেলাম, 90 এসেছি নাকি, 360-এর পরে 45 মতো আস, যাই হোক একটু এখানে একটু মতো আছে, ওই জন্য বোঝা যাচ্ছে না, অ্যান্সার অপশন সি ছিল তো, হ্যাঁ এটাই অ্যান্সার আসবে, একটু এদিক ওদিক আছে, হ্যাঁ তাও হবে, অ্যান্টি ক্লকেও হবে, যেটা ইচ্ছা করো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লক করো, সুবিধা যেটা হবে সেটা করো, যেটা এই দিকে আছে, বা তোমরা একটা একটা পজিশন করতে পারো, যে এটা কোনা একটা, এইভাবে তোমরা একটা ভাগ করে নিতে পারো, যে কি এই তো আছে, এটা আর একটা পজিশনে ভাগ করতে পারো, যে এই একটা দুটো পজিশন তো এইভাবে আছে না, দুটো তিনটে, আর এই কোনাগুলো ধরে নিতে পারো, কটা করে ঘর তোমার যাচ্ছে, অ্যান্টি ক্লক যদি ধরো আর যাই, তাহলে সুবিধা হয়ে যাবে আরো। ঠিক আছে, তাহলে দেখো এখানে অ্যান্টি ক্লক যদি ধরো, তোমার ছিল হচ্ছে এই কোনায়, আসছে কোথায়, এই সোজা আসছে, কালোটা তো এই সোজা আসছে নাকি, এটাই বোঝা যাচ্ছে না, এটাই প্রথমটায়, এই জন্য একটু এই সমস্যা হচ্ছে। তাহলে এখানে কটা ছিল, এইখানে ছিল সে 1 ঘর, 2 ঘর, 3 ঘরে গিয়ে দাঁড়ালো। ঠিক আছে, তারপরে আবার কি, এইখানে আসছে, ঠিক আছে, অ্যান্টিকুলাকে আসছে কিন্তু, তাহলে এইখানে যদি থাকে, তারপরে আবার কতই আসলো, আবার সে কিন্তু 1 ঘরে আসছে, একটু ভুল আছে জানো তো, আমার মন বলছে কি উপরটা কালো আছে, না হলে তো হবে না, উপরটা কালো মানে 1 ঘর বাদে 1 ঘর, হ্যাঁ উপরটা কালো আছে, এই জন্য বোঝা যাচ্ছে না, ছবিটা একটু অস্পষ্ট আছে তো, মানে 1 ঘর বাদে 1 ঘর করে এগিয়েছে, তাহলে এখানটা যদি আসে, তোমার এখানে আসছে 1 ঘর বাদ দিয়ে, তাহলে এখানে আসছে 2 ঘরই তো আসছে, একটু এখানে সমস্যা একটু আছে, তারপর 3 ঘর, হ্যাঁ তাহলে 3 ঘর,
এইভাবেই আসে, প্রথমটা 1 ঘর, তারপরে 2 ঘর, তারপর 3 ঘর, 3 ঘর মানে তো এইটাই আসছে, ঠিক আছে। একটু ছবিটা অস্পষ্ট, ওই জন্য আমরা ভুল করছিলাম এই জায়গাটা। এইটা হচ্ছে ওটা কি একটু কালো করা আছে, ছবিটা অস্পষ্ট, সমস্যা ওই জন্য। আর যাই হোক, বাদ দাও ওটা নেই। যদি এ মানে দেখো এটা একটু ভুল আছে, হ্যাঁ, এই ডাটাটা একটু ভুল আছে, ডাটাটা ভুল আছে, ফালতু এই করে লাভ নেই, আমি দেখেছি এটা। 84 দাগটা দেখো, প্রদত্ত বিকল্প থেকে অনুপস্থিত সংখ্যা নির্বাচন করুন। কি হয়ে যাবে? দেখো মিডিল মানটা যেভাবে বড় করতে হবে, কিভাবে করবা? দেখো একটা সিম্পল লজিক, দেখো এটা রুট করলে আমি কি পাবো? এখানে 2 পাবো, 7 দুগুণে 14। এটাও যদি করি কত পাবো? এখানে পাবো 3, 3 এ 4 12। তাহলে এখানে একটা রুট সংখ্যা খোঁজো, যে 6 এর সঙ্গে কত গুণ করলে 24 হয়? 4 6 24 হয়। তার মানে 4 গুণ করতে হবে, তাহলে এখানে আমার নিশ্চয়ই 16 আনতে হবে, তবেই তো 4 আনতে পারবো, 4 6 24, তাই 16 হবে অ্যান্সার। তাছাড়া যদি এগুলো সব রুট সংখ্যা আছে, তাহলে এটাও রুট সংখ্যা যখন আনতে হবে, একমাত্র এটাই তো হবে, তাছাড়া তো একটা রুট নেই। তারপরে দেখো এটা, দেখো এটা তোমাকে মেলাতে হবে, এটাই অনেক করিয়েছি আমি। তো প্রথমে তোমাকে কি হবে? 2 নম্বরে বৃষ্টি আসবে। কি আসবে? প্রথমে বৃষ্টি হবে, তারপরে সূর্য উঠবে, ঠিক আছে। সূর্য উঠলেই তো তবে তারপরে বৃষ্টির পরে সূর্যটা ওঠে, আর সূর্য উঠলেই পরে কি সেটা রাং, সূর্যের আলোটাই কিন্তু ওই জলের জন্য কি হয়ে যায়? রামধনু আকার না, এটা অনেকে জানে না, সেটা জন্য বলকে ভুল করতে পারে। তারপরে শিশুটা দেখলো, শিশুটা দেখে কি হলো? খুশি হলো। এটা হবে অ্যান্সার। 2 3 1 5 4, 2 3 1 5 4, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এই ছিল 85 মার্কের ফুল কোশ্চেন সলিউশন, হ্যাঁ। আর যেটা দেখাচ্ছে না, আবার একবার দেখিয়ে দিই, এটা কিন্তু একটু সঠিকই আছে, মানে একটা ঘর বাদে একটা ঘর তোমরা পড়বে চলে আসবে। আর এইটা এই কালো করা কিন্তু এইটা কালো করা, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, হ্যাঁ। একটা করে বাড়তে বাড়তে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকের সলিউশন, প্রায় 2 ঘন্টার। হ্যাঁ, যারা নতুন আছো জুড়ে যাও, নিচেই লিঙ্ক দিয়ে দেবো, যুক্ত হয়ে যাবে। সেখানে কিন্তু প্রত্যেক উইকে ফ্রিতেই তোমরা এক্সাম দিতে পারবে, আর পেইড ব্যাচ যারা আছে তাদের তো চলেই চলে। তো এই পর্যন্তই।